মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের পর্যায় সারণী চ্যাপ্টারে বিভিন্ন অর্ডার, ঊর্ধ্বক্রম সাজাও, নিম্নক্রম সাজাও, কার সাইজ বড়, কার সাইজ ছোট, কার তড়িৎ-ঋণাত্মকতা বেশি কম, এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের তালগোল পাকিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু ওই নিয়েই ডিসকাস করেছি। পর্যায় সারণীতে যত ধরনের অর্ডার রয়েছে, যত ধরনের কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে, সমস্ত কিন্তু আমরা ডিসকাস করব। তোমরা টেস্ট পেপার করেছো, কোশ্চেন ব্যাংক করেছো, সমস্ত জায়গা থেকে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা বানিয়েছি। প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা ভালো করে দেখবে। এই ভিডিওটা দেখে নেওয়ার পরে না তোমার পর্যায় সারণী কনসেপ্টগুলো আরেকবার রিভাইজ হয়ে যাবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও কিন্তু আরেকবার তোমার মেমোরাইজ হয়ে যাবে। সুতরাং পরীক্ষার আগে কমপ্লিট পর্যায় সারণীর একটা রিভিশন ভিডিও হতে চলেছে এই ক্লাসটি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো, আর পিডিএফ গুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, প্রদত্ত কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? বলে ফেলো, পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক কার ক্ষেত্রে হয়? মাধ্যমিক 2017-র কোশ্চেন, সহজ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন মাধ্যমিকে যেহেতু এসেছে। কোনটা বলো, প্রদত্ত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? দেখো বাবু, তোমরা জানো যে ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কি হয়, ব্যাসার্ধ লেফট টু রাইট কি হয়, আর টপ টু বটম কি হয়? বাম থেকে ডান দিকে ধীরে 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 কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে, আর উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে বাড়তে থাকে ব্যাসার্ধ। তাহলে এটা দেখো, পটাশিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এগুলো দেখো একই গ্রুপেরই এলিমেন্ট। হাইড্রোজেন তো উপরে একেবারে রয়েছে, তারপরে লিথিয়াম, সোডিয়াম, তোমরা 1 নম্বর গ্রুপের এলিমেন্টগুলোকে দেখলে বুঝতে পারবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, এইরকম করে রয়েছে। তাহলে টপ টু বটম ধীরে ধীরে কি হয়, ব্যাসার্ধ বাড়তে থাকে। তার কারণ উপর থেকে নিচের দিকে কি হয়, বহিস্থ কক্ষের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে, তাই না, নতুন নতুন কক্ষ অ্যাডিশনের জন্য। তাহলে এখানে ব্যাসার্ধ সর্বাধিক বলেছে, তাহলে সর্বাধিক মানে পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম রয়েছে। তাহলে পটাশিয়াম দেখো এখানে, সোডিয়াম এখানে, লিথিয়াম এখানে, আর হাইড্রোজেন তো তার উপরে থাকে। তাহলে অবভিয়াসলি কোনটা অ্যান্সার হবে? অপশন এ হচ্ছে পটাশিয়াম। ভেরি গুড সায়ন, অর্পণ, সায়ন্তিকা, ভেরি গুড, ওয়েল ডান। নেক্সট কোশ্চেন, 2 দাগের কোশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? একেবারে ইজি কোশ্চেন। এই কোশ্চেন অ্যান্সারের যদি পিডিএফ পেতে চাও, তাহলে তোমাদের যেটা করতে হবে, গুগল প্লে স্টোরে যাবে, দিয়ে বংমিস্ট্রি লিখে সার্চ করবে, আমাদের বংমিস্ট্রি অ্যাপটা চলে আসবে, ইনস্টল করবে, তারপরে নাম, ফোন নাম্বার, এটা সেটা দিয়ে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে দেখো এখানে কমিউনিটি সেকশন রয়েছে, এখানে ক্লিক করবে, তারপরে দেখবে ফ্রি ক্লাস 10 গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করার পরে জয়েন হয়ে যাবে। জয়েন হয়ে যাওয়ার পরে তুমি সমস্ত ইনফরমেশন কিন্তু ওই গ্রুপে পেয়ে যাবে। গ্রুপের উপরের দিকে দেখবে সমস্ত পিডিএফ গুলো পরপর সাজানো রয়েছে, তোমাদের শুধু জাস্ট একটু সুন্দর করে দেখে নিতে হবে, দিলে তুমি সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। বলো, পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? হ্যালোজেন মৌলগুলো কোন শ্রেণীতে অবস্থিত? সবাই জানো যে হ্যালোজেন গুলো হচ্ছে শ্রেণী 17, তাই না? 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন গুলো অবস্থিত। 17 নম্বর শ্রেণীতে হচ্ছে হ্যালোজেন গুলো অবস্থিত। তো হ্যালোজেন গুলো হচ্ছে 17 নম্বর শ্রেণীতে অবস্থিত, তাই না? অপশন সি হচ্ছে এখানকার রাইট অপশন। ইয়েস, তিয়াশা, সায়ন্তিকা, বাপ রে বাপ, চ্যাট রেট একদম বিদ্যুৎ বেগে চলছে। ভেরি গুড। আমি তোমাদের এইখানে দেখো, আমি এই কোশ্চেনটা শুধু সলভ করাবো, তার সঙ্গে সঙ্গে এখানকার যে কনসেপ্টগুলো রয়েছে একটু বলে দিই। শুধুমাত্র হ্যালোজেন মৌল নয়, তোমাদের কিন্তু আরো জেনে রাখতে হবে নিক্টোজেন মৌল কারা হয়। নিক্টোজেন কত নম্বর গ্রুপের এলিমেন্ট? তাড়াতাড়ি করে কমেন্ট করো তো। নিক্টোজেন, নিক্টোজেন, নিক্টোজেন মৌলগুলো কোথায় রয়েছে? নিক্টোজেন, নিক্টোজেন বা নিকোজেনও বলা হয়, নিক্টোজেন বা নিকোজেন, নিক্টোজেন মৌলগুলো কোথায় রয়েছে বলে ফেলো। নিক্টোজেন গুলো গ্রুপ 15, তাই তো? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, আর হচ্ছে বিসমাথ। বাবুরাম খেয়াল রাখবে, অ্যান্টিমনি কিন্তু এসবি, এসবি মানে শ্রাবন্তী আন্টি, আন্টি, আন্টি মানে অ্যান্টিমনি, আর শ্রাবন্তী মানে শ্রাবন্তী, বুঝতে পারছো তো? শ্রাবন্তী আন্টি, আন্টি মানে অ্যান্টিমনির কথা বলা হচ্ছে আর কি। তাহলে এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি, ঠিক আছে? আর চ্যালকোজেন কাদের বলা হয়? চ্যালকোজেন, এগুলো আসতে পারে। চ্যালকোজেন, চ্যালকোজেন, চ্যালকোজেন কারা হয়? চ্যালকোজেন হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট গুলো, গ্রুপ 16 এলিমেন্ট গুলো হচ্ছে চ্যালকোজেন। কারা কারা হয়? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, আর হচ্ছে পোলোনিয়াম, এগুলো হচ্ছে চ্যালকোজেন মৌল, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। তাহলে এগুলো তো হয়ে গেল। আর ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু জানো নিশ্চয়ই, আরেকবার মনে করে দিয়েছি। ক্ষার ধাতু হচ্ছে এইটা, গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো হচ্ছে ক্ষার ধাতু, এগুলো হচ্ছে ক্ষার ধাতু, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনগুলো? গ্রুপ 2 এর এলিমেন্ট যেগুলো রয়েছে ওগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, যেগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপরে হচ্ছে বেরিয়াম, তারপরে হচ্ছে রেডিয়াম, ঠিক আছে? এগুলো হচ্ছে সব ক্ষারীয় মৃত্তিকা মৌল, ঠিক আছে? তো বিয়েতে ম্যাজিক কেসের জন্য স্যার বাড়িতে রেডি।
যদিও আমার বিয়ে হয়নি, তো ম্যাজিক কেস ঘটতেই পারে আমার বিয়েতে। তো এটা খেয়াল রাখলে তোমার সমস্ত হয়ে যাবে, তোমরা সব ট্রিকগুলো জানো। তো সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের জানো রেডি থাকে। নিকটোজেন, চ্যালকোজেন, গ্রুপ 1-এর ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় ধাতু, কি বলে, অ্যালকালাইন আর্থ মেটাল যেটাকে বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা মৌল, আর একটা হচ্ছে হ্যালোজেন মৌল। সমস্ত জিনিস রেডি। এগুলো থেকে কিন্তু পরীক্ষায় ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেনে আসছি, সেটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 17-এর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন এবং হচ্ছে ব্রোমিন এর জারণ ধর্মের ক্রম কি হবে? জারণ ধর্ম, দেখো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই, অনেকের কনফিউশন থাকে এই জারণ ধর্মের ব্যাপারটা। এই বাপটু, মৃত্যুঞ্জয়ের সঙ্গে কথা বলে নেন তো, ফোন করছে ও, আর একটু জল দিয়ে যাবে। দীর্ঘ পর্যায় সারণীতে এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো রয়েছে না, এদের জারণ ধর্ম বা জারণ ক্ষমতা আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। ও দেখো, জারণ ধর্ম যা জারণ ক্ষমতাও যা, জারণ ক্ষমতা এই সব কিন্তু একই। জারণ ধর্ম, জারণ ক্ষমতা বা তীব্র জারক পদার্থ, ঠিক আছে, সমস্ত কিন্তু একই, মানে জারণ ক্ষমতা যা জারক পদার্থ আর কি, জারণ ধর্ম বা জারক পদার্থ সমস্ত কিন্তু একই জিনিস। অনেকের এই জায়গায় কিন্তু ভীষণ কনফিউশন থাকে, একদম কনফিউশনে পড়া যাবে না। বুঝতে পেরেছো? জারণ ধর্ম বেশি মানে তার জারণ ক্ষমতাও বেশি হবে, মানে সে তীব্র জারক পদার্থ হিসাবে কাজ করবে, মনে থাকবে। তাহলে যদি কখনো জিজ্ঞাসা করে কোনটি তীব্র জারক পদার্থ, তার যে অ্যান্সার হবে। যদি জিজ্ঞাসা করে নিচের কোনটি জারণ ক্ষমতা বেশি, সেটার যে অ্যান্সার হবে। কোনটি জারণ ধর্ম বেশি, সেটা একই অ্যান্সার হবে। এই জায়গায় সবার কনফিউশন থাকে, কিছুই নয়। যে তুমি শুধু সবসময়ের জন্য খেয়াল রাখবে, যাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি তাদের কিন্তু জারণ ক্ষমতা বেশি, অর্থাৎ তাদের জারণ ধর্ম বেশি। কি বললাম? যাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, ইলেকট্রন গ্রহণ প্রবণতা যাদের বেশি হয় তাদের কিন্তু এই সকল যে প্রপার্টিগুলো এগুলো হচ্ছে বেশি হবে, এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে বেশি হবে। ঠিক আছে, মনে থাকে যেন এটা, তাদের ক্ষেত্রে কিন্তু এই সকল প্রপার্টিগুলো বেশি হবে। আমার পেনের নিবটা কোথায় গেল? পেনের নিবটা চলে গেছে, এদিক ওদিক চলে গেছে। ঠিক আছে, এই জিনিসটা যেন খেয়াল থাকে। এবার তোমরা বলো যে গ্রুপ 17-এর যে এলিমেন্টগুলো রয়েছে ওদের ক্ষেত্রে জারণ ক্ষমতা বা জারণ ধর্মের ক্রম কি হবে? তোমরা জানো বাম থেকে ডান দিকে গেলে ধীরে ধীরে কি ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বাড়তে থাকে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তড়িৎ ঋণাত্মকতা যত বাড়বে মানে কি ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বাড়ে। বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতাই তো তড়িৎ ঋণাত্মকতা, তাই না? তাহলে বাম থেকে ডান দিকে যত যাবে তত ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বাড়ে, মানে আমাদের জারণ ধর্ম বাড়বে, মানে জারণ ক্ষমতা বাড়বে, মানে তারা তীব্র জারক পদার্থ হিসেবে কাজ করবে। ঠিক আছে, জারক পদার্থ মানে অন্যকে জারিত করবে, নিজে বিজারিত হবে। তাহলে এখানে উত্তর তাহলে কি হবে বলো? অপশন ডি বলছে, একদম ভেরি গুড। অপশন ডি হচ্ছে এখানকার রাইট অপশন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিনের সবচেয়ে বেশি। সায়ন, বিশ্বজিৎ ঠিক বলেছো, প্রীতি চক্রবর্তী তুমিও ঠিক বলেছো। বুঝতে পেরেছো? এই জিনিসটা একদম কনফিউশনে পড়বে না, আমি বারবার বলে রাখলাম তোমাদের। এই জায়গাটায় কিন্তু সবাই ভুল করে, এই জারণ ধর্ম, জারণ ক্ষমতা আর এইগুলোতে সব কনফিউশনে পড়ে যায়। ঠিক আছে, তোমরা একদম কনফিউশনে পড়বে না। আসতে পারে ডিফারেন্ট ওয়েতে, এইটা যেটা দেওয়া রয়েছে এর সিমিলার গোছের কিন্তু একই ধরনের কোশ্চেন, শুধু ভাষাটাকে এদিক ওদিক করে দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 4-এর কোশ্চেন। আধুনিক পর্যায় সারণীর নোবেল গ্যাসগুলির অবস্থান। একদম ইজিয়েস্ট কোশ্চেন, সবগুলো করালাম। সেখানে চ্যালকোজেন, নিকটোজেন বা নিকোজেন, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, হ্যালোজেন সব করিয়ে দিলাম, শুধু নিষ্ক্রিয় মৌলগুলো শুধু করিয়েছিলাম না। আমার বন্ধুরা সব ছোট ছোট ভাই বোনেরা কি বলছে? শুভজিৎ বা কি বলছো? মৌমি কি বলছো? তাহলে সবাই ঠিক বলেছো, অপশন ডি হচ্ছে রাইট অপশন। 18 নম্বর শ্রেণীতে থাকে, তাই না? আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে থাকে একটু বলে দাও তো দেখি, কতজন বলতে পারে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কত নম্বর শ্রেণীতে থাকে নিষ্ক্রিয় মৌলগুলো বা নোবেল গ্যাসগুলো? বলো বলো বলো, অরূপ, আকাশ, অয়ন ঠিক বলেছো, সবাই ঠিক বলেছো। মেন্ডেলিফের পর্যায় সারণীতে 0 শ্রেণীতে থাকে। ভেরি গুড, 0 শ্রেণী না। মেন্ডেলিফের সময় কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়েছিল না, সুতরাং এটা ভিত্তিহীন প্রশ্ন। মেন্ডেলিফের যেটা সংশোধিত রূপ ছিল তাতে কিন্তু নিষ্ক্রিয় মৌলগুলো অ্যাড হয়েছিল, সুতরাং নিষ্ক্রিয় মৌল কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীতে ছিল না, তখন আবিষ্কার হয়েছিল না। নিষ্ক্রিয় মৌল তার পরে আবিষ্কার হয়েছিল, পরে 0 শ্রেণীতে ওদেরকে স্থান দেওয়া হয়েছিল। তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো কিন্তু মেন্ডেলিফের যে পরবর্তী যে সংশোধনে ওরা 0 শ্রেণীতে ছিল। নেক্সট কোশ্চেন, 5-এর দাগের কোশ্চেন বলো,
কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? দেখো বিজারণ ক্ষমতা কার বেশি হবে বাবু? এক্ষুনি একটু আগে কি বললাম? জারণ ক্ষমতা বলেছিলাম, জারণ ক্ষমতা, আর এটা বলেছে বিজারণ ক্ষমতা। তাহলে তার উল্টো, তাহলে ইলেকট্রন যত সহজে গ্রহণ করলে, ইলেকট্রন গ্রহণ যত সহজে করবে তত হচ্ছে জারক পদার্থ হিসেবে কাজ করবে, জারক পদার্থ বা জারণ ধর্ম তত বেশি হবে, ঠিক। আর যদি ইলেকট্রন বর্জন করে তাহলে তার উল্টো কেস হবে, ইলেকট্রন বর্জন করলে কি হবে? সেটি হচ্ছে বিজারক পদার্থ হিসেবে কাজ করবে, অর্থাৎ তার বিজারণ ক্ষমতা বেশি হবে। বিজারক পদার্থ মানে কিন্তু বিজারণ ক্ষমতা বেশি, এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো একদম মিসকনসেপশন করা যাবে না। তাহলে স্যার ইলেকট্রন গ্রহণ করলে জারক পদার্থ হয়, তাহলে ইলেকট্রন বর্জন করলে বিজারক। তাহলে ইলেকট্রন কারা বর্জন করে? এখানে দেখো ধাতুগুলোকে দেওয়া রয়েছে, ক্ষার ধাতু, সোডিয়াম, সিজিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। তাহলে 1 নম্বর গ্রুপের এলিমেন্টগুলোর মধ্যে বাবু, এটা তুমি সবসময় জানো যে উপর থেকে নিচের দিকে যত আসি তত হচ্ছে সাইজ বাড়তে থাকে, আর সাইজ যত বাড়তে থাকে কি হয়? বহিঃস্থকক্ষের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বল কমতে থাকে। দেখো, তোমার সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীর যত দূরত্ব বাড়বে, তাহলে কি হয়? দূরত্ব বাড়া মানে কি? আউট অফ সাইড আউট অফ মাইন্ড। তাকে তোমার মনে পড়বে না, হ্যাঁ, তার কথা তুমি ভাববে না, মানে তোমাদের মধ্যে অ্যাট্রাকশন কমতে থাকবে, তাই না? তো এর ক্ষেত্রেও সেরকম, যত উপর থেকে নিচের দিকে যাবে তত সাইজ বাড়ার জন্য নিউক্লিয়াস থেকে, মানে তোমার থেকে তার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, মানে তোমাদের মধ্যে আকর্ষণ বল কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। আর আকর্ষণ কমা মানে কি হবে? তোমাদের বন্ধুত্ব বিচ্ছেদের একটা প্রবাবিলিটি থাকবে। তুমি এখানে পড়াশোনা করছো, সে অন্য জায়গায় পড়াশোনা করতে চলে গেল, মানে কি হবে? তোমাদের বন্ধুত্ব বিচ্ছেদের একটা প্রবাবিলিটি রয়েছে, তাই না? তো এই ক্ষেত্রেও সেরকম, যত উপর থেকে নিচের দিকে যাবে তত কিন্তু নিউক্লিয়াস থেকে বহিঃস্থকক্ষের দূরত্ব বাড়তে থাকছে। যত বাড়তে থাকবে তত কিন্তু বহিঃস্থকক্ষের ইলেকট্রন সহজে ছাড়বে, আর যত ইলেকট্রন বহিঃস্থকক্ষের যত সহজে ছাড়তে চাইবে তত কিন্তু তার বিজারণ ক্ষমতা বা তার বিজারণ ধর্ম তত বেশি হবে। মনে থাকবে, যত সাইজ বাড়বে তত বিজারণ ধর্ম বেশি হবে, যত সাইজ ছোট হবে জারণ ধর্ম বেশি হবে। মনে থাকে যেন, নোট করে নাও এগুলো। তাহলে কোনটার ক্ষেত্রে হবে? সিজিয়াম হচ্ছে এখানকার অ্যান্সার। অপশন বি বলছে। এই শিল্পা, কাবেরী, স্নেহা, নন্দী, অঙ্কুর, সিজিয়াম। হ্যাঁ, সিজিয়াম ঠিক আছে। কেউ একজন বলছিল যে লিথিয়াম, বলছিল সি অপশন, সি বলছিল। আচ্ছা, সিজিয়াম, আমি একটু ভুল দেখে নিয়েছিলাম তাহলে। ওকে, সো গুড। তাহলে সিজিয়াম হবে। উপর থেকে নিচের দিকে না, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামকে আমরা ধরি না, সিজিয়ামকে আমরা ধরি, তাই না? সিজিয়াম সবচেয়ে সহজে ইলেকট্রন বর্জন করতে পারে, তাই না বাবু? তো খেয়াল রাখবে কিন্তু বাবুরাম, যেটা বললাম, বিজারণ ক্ষমতা যা, বিজারণ ধর্ম যা, সব একই কথা। হ্যাঁ, যে কত সহজে তুমি এরকম খেয়াল রাখবে। তো বিজারক বা বিজারণ মানে ইলেকট্রন বর্জন করবে, জারক মানে গ্রাহক, জারক মানে বা জারণ ধর্ম মানে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, ঠিক আছে? नेक्स्ट 6 दागेर क्वेश्चन, प्रदत्त कोन मौल जोड़टी निक्टोजेन ग्रुपेर अंतर्गत? सर ऑलरेडी आपने कह दिया है, हम लोगों को कह दिया है कि निक्टोजेन ग्रुप 15 का एलिमेंट्स। तो निक्टोजेन ताहले कारा कारा होबे? नाइट्रोजेन, फसफरास, आर्सेनिक, एंटीमनी, बिस्माथ। ताहले के आछे कोन मौल जोड़टी निक्टोजेन? नाइट्रोजेन, फसफरास, एनपी 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 एनपी। ठीक ठीक ठीक, ইয়েস ইয়েস, সুমন্ত ঠিক বলেছো, সাগনিতা ঠিক বলেছো, আশিয়া, শুভজিৎ, আকাশ, ইয়েস 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 ইয়েস। একটা একটা হার্ট সাইন হবে নাকি? একটা হার্ট সাইন এনকেডি স্যারের জন্য, অনলি ফর এনকেডি স্যার। সবাই ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি জানি, আমি ইনস্টাগ্রামে তোমরা বেশিরভাগ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। मैं सब कुछ देखता हूँ लेकिन ठीक है, रिप्लाई नहीं करता हूँ। ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিস্মাথ। এই তো ঠিক। নেক্সট 7 দাগের কোশ্চেন, একাধিক যোজ্যতা দেখা যায় কাদের ক্ষেত্রে? খুবই সহজ কোশ্চেন। একাধিক যোজ্যতা শুধুমাত্র কাদের ক্ষেত্রে? সন্ধিগত মৌলের ক্ষেত্রে, কিন্তু ক্ষার ধাতুর ক্ষেত্রে একাধিক যোজ্যতা হয় না, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রেও হয় না, হ্যালোজেনের ক্ষেত্রেও হয় না। সন্ধিগত মৌল, ওদের ক্ষেত্রে ডি রয়েছে। ডি, তোমাদের ডি তো এসবের কনসেপ্ট নেই, এসপি ডি অরবিটালের কনসেপ্ট নেই, 11-এ রয়েছে। তো যদি আমি কখনো তোমাদের এই 10-এর যদি এর মানে আপকামিং দিনে যদি আমি ক্লাস নিই, ইউটিউবে যদি ক্লাস নিই, এইগুলো একটু অ্যাডভান্স কনসেপ্টও আমি বুঝিয়ে দেবো। অ্যাকচুয়ালি বোঝাতে ইচ্ছে করে, কিন্তু ক্লাস 10-এর স্টুডেন্টরা বুঝতে মানে পড়তে চায় না, মানে 11-এর জিনিস 11-এ শিখবে। তো সন্ধিগত মৌলের ক্ষেত্রে যেহেতু এদের তোমরা পড়বে পরের দিকে, যে ডি অরবিটাল থাকার জন্য ওরা কিন্তু একাধিক যোজ্যতা প্রদর্শন করতে পারে, ঠিক আছে? এবং এরা
রঙিন যৌগ উৎপন্ন করে। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবে তো, যে এরা হচ্ছে রঙিন যৌগ উৎপন্ন করে, এটাও পরীক্ষার জন্য পড়ে রাখবে ভালো করে, আছে যদিও তোমাদের। এরা হচ্ছে রঙিন যৌগ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? রঙিন যৌগ উৎপন্ন করে। এরা রঙিন যৌগ তৈরি করে, রঙিন যৌগ তৈরি করে, এরা রঙিন যৌগ তৈরি করে। ঠিক আছে, হলো। নেক্সট 8 দাগের মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজালে কোনটি, কোনটি মানে আমাদের যুক্তাক্ষর হয়ে গেছে, কোনটি সঠিক হবে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। তড়িৎ ধনাত্মকতা, বাবু অলরেডি আমি বলে দিয়েছি, তড়িৎ ধনাত্মকতা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোপজিটিভিটি। বেসিক্যালি তোমাকে এখানে ইলেকট্রোপজিটিভিটির অর্ডার সাজাতে বলেছে। তো ইলেকট্রোপজিটিভিটি মানে ধাতব ধর্ম, ধাতব ধর্ম মানে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কার বেশি। একটা ছোট্ট জিনিস মনে রাখবে, যে তড়িৎ ধনাত্মকতা মানে হচ্ছে ধাতব ধর্ম, মানে হচ্ছে তোমাকে অন্যরকম ভাবে কোশ্চেন দিতে পারে না, তড়িৎ ধনাত্মকতা মানে ধাতব ধর্ম বা মেটালিক ক্যারেক্টার যেটাকে বলা হয়। তাহলে ধাতব ধর্ম কাদের ক্ষেত্রে বেশি হবে? যাদের ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি বেশি। তুমি শুধু এইটা খেয়াল রাখবে যে যাদের 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 কি ইলেকট্রন ইলেকট্রন বর্জন বর্জন ক্ষমতা বেশি, ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি, ইলেকট্রন এটা উপরের দিকে আরো মানে কি গো, বেশি। তাহলে যাদের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বেশি, যাদের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বেশি, তাদের ক্ষেত্রে কি হবে? ধাতব ধর্ম বেশি। তাদের ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন বর্জন ক্ষমতা যাদের বেশি হয় তাদের হচ্ছে ধাতব ধর্ম কি হবে? ধাতব ধর্ম, ধাতব ধর্ম তাদের ক্ষেত্রে বেশি হবে। এইটা তুমি একটু মাথায় রাখবে সবসময়ের জন্য। যাদের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বেশি তাদের ধাতব ধর্ম বেশি, আর ধাতব ধর্ম বেশি মানে তড়িৎ ধনাত্মকতা বেশি, একই কথা। তাহলে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কাদের বেশি? উপর থেকে নিচের দিকে এক্ষুনি কনসেপ্টটা দিলাম যে যত সাইজ বাড়বে স্যার তার আর আমার মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, স্যার তার আর আমার মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, আর ডিস্টেন্স বেড়ে যাবে মানে ছেড়ে যাওয়ার টেন্ডেন্সি বেশি থাকবে। স্বাভাবিক কথা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তাই না? তাহলে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে ছাড়ার টেন্ডেন্সি বাড়ে, আর বাম থেকে ডান দিকে ধীরে ধীরে ধরে রাখার টেন্ডেন্সি, কারণ সাইজ ছোট হতে থাকে। তোমরা জানো তো, লেফট থেকে রাইটের দিকে ধীরে ধীরে হচ্ছে সাইজ ছোট হতে থাকে, তাহলে তত ইলেকট্রন ধরে রাখার টেন্ডেন্সি থাকে। এবার তুমি আমাকে বলো, কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন দেওয়া রয়েছে। কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিনকে তুমি ঠিকঠাক করে সাজাও। প্রথমে কে থাকে? কার্বন থাকে, তারপরে হচ্ছে কার্বনের হচ্ছে 6, সাথে হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন, এইভাবে রয়েছে। তাহলে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম, এ বাবু ঊর্ধ্বক্রম, এ দেখো এখানে গন্ডগোল, হ্যাশট্যাগ গন্ডগোল। কি গন্ডগোল আছে এখানে? ঊর্ধ্বক্রম নিম্নক্রম এদিক ওদিক করে দিয়েছে। যাদের এইটুকু কনসেপ্ট নেই, আমি মানে 11-12 স্টুডেন্টদের দেখেছি, 12 স্টুডেন্টদেরও দেখছি ঊর্ধ্বক্রম নিম্নক্রম ঠিকঠাক করে জানে। ঊর্ধ্বক্রম মানে কি? ক্রমে ঊর্ধ্বে, ক্রমে ঊর্ধ্বে, ঊর্ধ্ব মানে কি? বড়র দিকে, তাহলে ছোট থেকে বড়। আর নিম্নক্রম মানে ক্রমে নিম্নে, মানে বড় থেকে ছোটর দিকে যাবে। নিম্নক্রম মানে ক্রমে নিম্নের দিকে যাবে, ছোটর দিকে যাবে। তাহলে প্রথমে বড় থাকবে, তারপর ছোট দিকে যাবে। আর সবসময় মনে রাখবে, যেদিকে হাঁ থাকবে সেটা হচ্ছে বড়, এদিকে হাঁ তাহলে এটা বড়, আর এইদিকে হাঁ নেই তাহলে এটা হচ্ছে ছোট, এইভাবে। তাহলে তোমাকে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রমে মানে ক্রমে বেশির দিকে যাবে, তাহলে এই রকম করে হবে। তাহলে দেখো এইটা তো হবেই না, কারণ স্যার এইগুলো ঊর্ধ্বক্রম নয়, এটা তো এইটা ঊর্ধ্বক্রম, এটা তো স্যার নিম্নক্রমের দিকে যাচ্ছে, অ্যারোটা ওই দিকে, তাই না? তাহলে স্যার এই রকম করে অ্যারোগুলো হবে, এই রকম অ্যারোগুলো হবে। এবার তুমি আমাকে বলো যে সবচেয়ে বেশি কোথায় হবে? ধাতব ধর্ম সবচেয়ে বেশি এইখানে হবে, ধাতব ধর্ম সবচেয়ে কম এই দিকে হবে। এরা তো অধাতু, তাই না? লেফট থেকে রাইটের দিকে যত যায় তত অধাতব ধর্ম বাড়তে থাকে, কারণ সাইজ ছোট হতে থাকে, তাই না? ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কমতে থাকে। তাহলে এর অধাতব ধর্ম বেশি, এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কার্বন। তাহলে এই রকম করে প্রথমে সাজিয়ে নাও, তারপরে হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লুরিন। তাহলে এইটা হচ্ছে তাদের ধাতব ধর্মের ক্রম, ধাতব ধর্মের হচ্ছে এটা হচ্ছে ক্রম হবে। তাহলে কোন অপশন হবে বন্ধুগণ? কি বলছো? বি, সি, এ, বি, সি, সবাই এ, বি, সি কি করে হয়? ধাতব ধর্ম সি এর সবচেয়ে বেশি তো দেখছি। এখানে কি অপশন গন্ডগোল আছে নাকি? তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তড়িৎ ধনাত্মকতা, ধনাত্মকতা মানে তো কার্বনের বেশি হওয়ার কথা। এখানে কি কিছু গন্ডগোল করেছে? কার্বনের সবচেয়ে বেশি, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপর আচ্ছা এই জায়গাটায় উত্তর ঠিক আছে, কিন্তু এ ক্রম হ্রাসমান করে দিয়েছে। হ্যাঁ ক্রম হ্রাসমান, বি বলছো, অপশন নেই, ঠিক বলেছো। হ্যাঁ রনি ঠিক বলেছে, এখানে অপশন নেই। অ্যাকচুয়ালি এইটা হওয়া উচিত ছিল। এখানে ধনাত্মকতার জায়গায় যদি মানে সরি ঊর্ধ্বক্রমের জায়গায় যদি নিম্নক্রম করে দিত তাহলে কিন্তু হয়ে যেত, তাই না? এটা হচ্ছে ধাতব ধর্মের ঊর্ধ্বক্রম। এটা আমি একটু ঠিক করে দিই, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম রয়েছে, ঊর্ধ্বক্রম। আর এটা যেটা রয়েছে এটা কিন্তু নিম্নক্রমে সাজানো রয়েছে, এটা কিন্তু নিম্নক্রমে সাজানো রয়েছে। এইটা কিন্তু উত্তর, এটা উত্তর,
এইটা উত্তর হবে, কিন্তু যখন এখানে ঊর্ধ্বক্রমের জায়গায় নিম্নক্রম লেখা থাকবে। এটা হচ্ছে নিম্নক্রম লেখা থাকতে হবে, নিম্নক্রম লেখা থাকতে হবে। তোমরা এটা ভুল করলে কেন বাবু? তোমরা কই কেউ বললে না যে স্যার অপশন নেই এখানে? এই দুই একজন বলেছে অপশন নেই এখানে, কিন্তু সবার বলা উচিত ছিল। এটা কেন বললে না তোমরা? এখানে তো অপশন কোনো তো ছিল না, তাই না? তাহলে বুঝতে পেরেছো যে উত্তর হওয়া উচিত ছিল এটা। এটা আমাদের অপশনে এত তাগড়া কনসেপ্ট থাকবে, তুমিই বলবে যে এখানে অপশন নেই স্যার, ভুল আছে কোশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন 9 দেখে, আধুনিক পর্যায় সূত্রেও যে ধর্মের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। সবাই জানো এটা, এটা মানে ইজিয়েস্ট কোশ্চেন। আধুনিক পর্যায় সূত্র কিসের উপরে বেস করে তৈরি হয়েছে? বলো 9 দাগের অ্যান্সারটা বলো, 9 দাগের অ্যান্সার বলো, সবাই বলো। কার্তিক বলো, কার্তিক, রনিত, রনিত দাস বলো, সুদীপ্তা বলো। 2 নম্বর কোশ্চেনও হবে, 2 নম্বর কোশ্চেনও হবে, বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন সব হবে বাবু। সবটাই করাবো আমি তোমাদের। পরীক্ষা রিভিশনের জন্য যতটা লাগবে আমি ততটাই করিয়ে দেবো, কোনো চাপ নেই। দেখবে আজকে ক্লাসের পরে তুমি ফিল করতে পারবে যে সত্যি সত্যি হেল্প হলো। ক্লাসটা শেষ হওয়ার পরে বুঝতে পারবে যে মনে হলো যেন সমস্ত জিনিসটা কমপ্লিট হয়ে গেল, দেখবে তুমি ফিল করবে। অপশন সি বলছে, 9 সি বলছে। ওকে, ভেরি গুড। তাহলে পরমাণু ক্রমাঙ্কের উপরে ভিত্তি করে। আচ্ছা, ছোট্ট আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করে নি যে মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কিসের উপরে ভিত্তি করে? বন্ধুগণ একটু বলে দাও, বান্ধবীগণ, বন্ধুগণ, আমার ছোট ছোট ভাই বোন। হ্যাঁ, তোমরা আমার বন্ধু বান্ধবী, ভাই বোন সবই। বলো, আমরা স্টুডেন্টও তো। বলো, মেন্ডেলিফের পর্যায় সারণীর সূত্রটা, পর্যায় সূত্রটা কিসের উপরে বেস করে তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের উপরে বেস করে। মেন্ডেলিফের, মন দিয়ে খেয়াল রাখবে কিন্তু এগুলো। মেন্ডেলিফের যদি হতো, যদি মেন্ডেলিফের যদি হতো, মেন্ডেলিফ যদি হতো, মেন্ডেলিফের যদি হতো, মেন্ডেলিফের ক্ষেত্রে কি হতো? পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব বা হচ্ছে পারমাণবিক ভরের উপরে, পারমাণবিক ভরের উপরে বেস করে কিন্তু তৈরি হয়েছিল, তাই না? পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। আর এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বাবু, খেয়াল রাখবে, একদম ভুল করবে না এটা। এটা ছিল আধুনিক পর্যায় সূত্রের ক্ষেত্রে বলেছে, আর সেটা বললাম আমি মেন্ডেলিফের ক্ষেত্রে। ঠিক আছে, একদম ভুল করবে না, এগুলো আসে পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, মেন্ডেলিফের মতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের ऐसा थोड़ी होता है। আগের স্লাইডে এটাই করিয়ে এলাম, আবার দিয়ে দিচ্ছে। বলো বলো বলো, 1 সেকেন্ডে চুটকি বা চুটকা একদম ফেভিকুইকের মতো কাজ হবে, পুরো ফেভিকুইকের মতো কাজ করতে হবে। বলো, মেন্ডেলিফের মতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের কার উপরে? বলো 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 সবে, বলো বলো। 10-এর দাগে, 10-এর দাগে, 10-এর দাগের কোশ্চেনটা বলো। স্যার একটু ইংলিশটা বলে দেবেন বাবু, সবটা তো পসিবল নয়, তবে চেষ্টা করব কিছু কিছু ক্ষেত্রে আমি বলে দেওয়ার। এখানে বলছি যে মেন্ডেলিফের ক্ষেত্রে মৌলের ভৌত, বলছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি অফ এন এলিমেন্ট ডিপেন্ডস আপন, কিসের উপর ডিপেন্ড করে? অ্যাকর্ডিং টু মেন্ডেলিফ, অ্যাকর্ডিং টু মেন্ডেলিফ দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্টেট অফ এ এলিমেন্ট ডিপেন্ডস আপন, কিসের উপরে? নিউট্রন নাম্বারের উপরে, অ্যাটমিক মাসের উপরে, অ্যাটমিক নাম্বারের উপরে, এই রকম করে সব দেওয়া রয়েছে। তো কার উপরে ডিপেন্ড করে মেন্ডেলিফের ক্ষেত্রে সাজানো হয়েছিল বলো? পারমাণবিক, অপশন ডি, ইয়েস, পারমাণবিক ভরের উপরে। ঠিক বলেছো, ভেরি গুড। এক্ষুনি আমরা করলাম পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, অ্যাটমিক মাসের উপরে। নেক্সট কোয়েশ্চেন, পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল, একদম দ্য লাইটেস্ট এলিমেন্ট ইন প্রিডিক্টেবল। তাহলে প্রিডিক্টেবল এর ক্ষেত্রে সবচেয়ে লাইটেস্ট এলিমেন্ট কোনটা? সবাই বলো, সবাই বলো, এটা সবার কাছ থেকে অ্যান্সার চাই, এটা তো কারুর ভুল হওয়ার উচিত নয়। বলো তাড়াতাড়ি করে, চ্যাটে কেন অ্যান্সার আসছে না? তাড়াতাড়ি করে চ্যাটে কেন আসছে না অ্যান্সার? ইয়েস, একদম ঝড় বইয়ে দিতে হবে। ঠিক বলেছো, অপশন ডি, হাইড্রোজেন। হাইড্রোজেন আমাদের ছোট ভাই, সবার প্রিয় ছোট ভাই। হাইড্রোজেন হচ্ছে ভাইফোঁটা, সবাই হাইড্রোজেনকে সবাই ভাইফোঁটা দেবে, হাইড্রোজেনকে সবাই ভাইফোঁটা দেবে। পর্যায় সারণীতে আমরা যারা কেমিস্ট্রি পড়ছো, পর্যায় সারণী পড়েছো, তারা কাকে ভাইফোঁটা দেবে? তোমাদের ভাই হচ্ছে হাইড্রোজেন, সবার থেকে ছোট, সবাই ছোট এবং সবচেয়ে ছোট, সারা জীবনের জন্য সে ছোট। তাহলে তাকে আমরা ভাইয়ের কপালে পড়লো ফোঁটা, হাইড্রোজেনের কপালে পড়লো ফোঁটা। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের সবার ছোট ভাই, তাই তাকে আমরা ভাই ফোঁটা দেবো, তাই না? স্যার 10টা আরেকবার বোঝান। 10টা মেন্ডেলিফের মতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে। মেন্ডেলিফ যে বলেছিলেন যে কার উপরে বেস করে ভৌত রাসায়নিক ধর্মগুলো চেঞ্জ হয়? পারমাণবিক ভরের উপরে উনি বলেছিলেন না, তাই না? পারমাণবিক ভর বা ভর সংখ্যা, পারমাণবিক ভর, ভর সংখ্যা তো একই, পারমাণবিক ভর, ভর সংখ্যা তো একই জিনিস। আচ্ছা, নেক্সট হচ্ছে, এমনি ঝাড় দিয়ে চলে যান তাহলে নিচ দিয়ে, সন্ধ্যাবেলা আবার আসবেন।
খাওয়ার টিফিনের ব্যবস্থা করা হবে। বাচ্চারা সব সেলিব্রেশন করছিল, গোটা কি কেচড়ে দিয়ে গেছে, সব বেলুন ফেলুন কেক টে পুরো ঘেটে দিয়ে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এমনি ঝাড় দিয়ে চলে যান, সন্ধ্যাবেলা ক্লাস আছে না আবার। আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যান্থানাইট মৌলের অবস্থান। ল্যান্থানাইট মৌল কোথায় থাকে? প্রথম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে। ফটাফট করে বলো, ফটাফট করে বলো, কোন পর্যায়ে থাকে ল্যান্থানাইট মৌলগুলো? কোথায় থাকে ল্যান্থানাইট মৌলগুলো? কোথায় থাকে দেখি বন্ধুগণ, কি বলছো? বি, ডি, ডি, বি। স্যার 3 মার্ক 2 মার্ক সব হবে, বড় কোশ্চেন হবে। ল্যান্থানাইট এলিমেন্ট গুলোর পজিশন কি বলেছে? যারা ইংলিশে শুনতে চেয়েছিলে, যা পজিশন অফ ল্যান্থানাইট এলিমেন্টস কোন পিরিয়ডে রয়েছে, কোন পিরিয়ডে রয়েছে বলো? ফার্স্ট পিরিয়ড, 6 পিরিয়ড, থার্ড পিরিয়ড আর ফোর্থ পিরিয়ড। অবশ্যই তোমরা সবাই জানো ল্যান্থানাইট গুলো 6 পিরিয়ডে রয়েছে। আর অ্যাক্টিনাইট গুলো বন্ধুগণ বলে দাও তাড়াতাড়ি করে, বলো 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 সবাই, বলো বলো অ্যাক্টিনাইট গুলো কোথায় রয়েছে? অ্যাক্টিনাইট গুলো কোথায় রয়েছে? সবাই অ্যানসার দাও, অ্যাক্টিনাইট গুলো কোথায় রয়েছে? অ্যাক্টিনাইট গুলো রয়েছে, অ্যাক্টিনাইট গুলো, ল্যান্থানাইট গুলো তো এখানে রয়েছে। আচ্ছা, অ্যাক্টিনাইট গুলো, অ্যাক্টিনাইট, 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 অ্যাক্টিনাইটস গুলো রয়েছে, অ্যাক্টিনাইটস গুলো রয়েছে কোথায়? ওরা রয়েছে 7th পিরিয়ডে, মানে 7 নম্বর পর্যায়ে, সপ্তম পর্যায়ে রয়েছে। ওরা রয়েছে সপ্তম পর্যায়ে। আর শ্রেণী সংখ্যা তোমাদের মনে আছে তো? ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সকল এলিমেন্ট কিন্তু 3 নম্বর শ্রেণীতে থাকে, এটা খেয়াল রাখবে। এরা সবাই কিন্তু এ বাবুরাম, এই ল্যান্থানাইটস এবং হচ্ছে অ্যাক্টিনাইটস উভয় কিন্তু কত নম্বর শ্রেণীতে থাকে? উভয় কিন্তু উভয় পরীক্ষায় এটাও আসতে পারে, উভয় কিন্তু তৃতীয় শ্রেণীতে থাকে, তৃতীয় শ্রেণীতে থাকে, তৃতীয় শ্রেণীতে থাকে। উভয় কিন্তু তৃতীয় শ্রেণীতে থাকে, সবাই কিন্তু থার্ড গ্রুপে থাকে, সবাই কিন্তু তৃতীয় নম্বর শ্রেণী। কিন্তু ল্যান্থানাইটের ক্ষেত্রে পর্যায় সংখ্যা হচ্ছে 6 আর অ্যাক্টিনাইটের ক্ষেত্রে কিন্তু 7। ঠিক মনে আছে নিশ্চয়ই সবার? ওকে, নেক্সট কোশ্চেন বলো। 13 দাগের কোশ্চেন, কোন জোটটি সঙ্গতিপূর্ণ নয়? কোন জোটটি এখানে সঙ্গতিপূর্ণ নয় বলেছে? বলছে কপার মুদ্রা ধাতু, এটা কি ঠিক? কপার কি কোয়েন্স মেটাল, এটা কি ঠিক? ব্রোমিন কি হ্যালোজেন, এটা কি ঠিক? আর্গন কি নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস এলিমেন্ট, এটা কি ঠিক? আর সোডিয়াম কি ক্ষারীয় ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে অ্যালকালাইন আর্থ মেটাল? সোডিয়াম কি অ্যালকালাইন আর্থ মেটাল, এটা কি ঠিক? কোন জোটটা, কোন কাপলটা ঠিক এখানে জিজ্ঞাসা করেছে। হুইচ কাপল ইজ, এই ইনকারেক্ট জিজ্ঞাসা করেছে, সঙ্গতিপূর্ণ নয় মানে ইনকারেক্ট। কোন কাপলটা ইনকারেক্ট বলো? 13 দাগের অ্যান্সারটা বলো। অপশন ডি বলছে নাকি? অপশন ডি বলছো সবাই, তাড়াতাড়ি করে বলো, সবাই বলো, অ্যান্সার দাও। কোন জোটটি সঙ্গতিপূর্ণ নয় জিজ্ঞাসা করেছে, অপশন ডি বলছো। ইয়েস সুদীপ্ত, ঠিক বলেছো। তাহলে অপশন ডি বলছে সোডিয়াম হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। দেখো, ক্ষারীয় জাস্ট মৃত্তিকার জন্য এখানে গন্ডগোল হ্যাজ। স্যার মৃত্তিকার জন্য এখানে গন্ডগোলটা হয়ে গেল। দেখো স্যার, মৃত্তিকার জন্য কিন্তু এখানে গন্ডগোলটা হয়ে গেল, এই মৃত্তিকাটা কিন্তু হবে না এখানে। দেখো আমাদের ভালোবাসার মৃত্তিকা কিন্তু এর জন্য কিন্তু গন্ডগোলটা হলো, তাই না? তাহলে ক্ষারীয় মৃত্তিকা কিন্তু এখানে হবে না, ক্ষারীয় সেটা হচ্ছে ক্ষার ধাতু, তাই না? ক্ষারীয় মৃত্তিকা কারা হয়? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা হয়। আর কপার মুদ্রা ধাতু তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি একবার করে মনে করে দিচ্ছি। মুদ্রা ধাতু কারা হয়? কোয়েন্স মেটাল কারা হয়? কপার, সিলভার আর হচ্ছে গোল্ড, এরা হচ্ছে মুদ্রা ধাতুর আন্ডারে পড়ে। আর হ্যালোজেন কারা? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে আয়োডিন। আর নিষ্ক্রিয় মূল তো তুমি জানো, নিষ্ক্রিয় মূল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন আর হচ্ছে জেনন, এক্সি আর রেডন, আর এন। আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু তো তোমাদের বলেছি, ক্ষার ধাতু তো তোমরা জানো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। নেক্সট কোশ্চেন, 14 দাগের কোশ্চেনটা তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। 14 এর কোশ্চেন, কোন অক্সাইডটি বেশি ক্ষারকীয়? কোন অক্সাইডটি বেশি ক্ষারকীয়? তোমাদের ছোট্ট একটা ট্রিক দিই, যে ক্ষারকীয়তা কিভাবে ডিসাইড করা হয়, কোনটি ক্ষারকীয় কোনটি আম্লিক কি করে বোঝা হয়, তোমরা ছোট্ট একটা ট্রিক সবসময় মনে রাখবে। সেটা হচ্ছে ধাতুর অক্সাইড সবসময় কি হয়? ধাতুর অক্সাইড বা ধাতব অক্সাইড সবসময় কি হয়? ধাতুর অক্সাইড সবসময় হচ্ছে ক্ষারীয় হয়, ধাতুর অক্সাইড সবসময়ের জন্য ক্ষারীয় হয়। আর অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড সবসময় কি হয়? অধাতুর অক্সাইড সবসময় কি হয়? অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড সবসময় কি হয়? আম্লিক হয়। অধাতুর অক্সাইড সবসময় আম্লিক হয়, আম্লিক ধর্মী হয়, আম্লিক হয়। এবার ধাতু অধাতু তোমরা কোনগুলো জানো নিশ্চয়ই। বাম দিকে যারা থাকে, যারা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, মোটামুটি গ্রুপ 1, গ্রুপ 2 তো ক্ষারের আন্ডারে পড়ে যায় মোটামুটি, দু একটা এক্সেপশনাল ছাড়া। ওই বেরিলিয়ামেরটা গন্ডগোল করে একটু, না হলে 1, 2 এর যে এলিমেন্ট গুলো রয়েছে ওদের অক্সাইড গুলো, অক্সাইড মানে কি? তার সঙ্গে অক্সিজেন আছে নাকি দেখবে,
তাহলে কোনো ধাতুর সঙ্গে যদি অক্সিজেন যদি যুক্ত হয়ে যায় তাহলে ধাতুর অক্সাইড মানে সবসময় ক্ষারের আন্ডারে ফেলবে, শুধু বেরিলিয়াম ছাড়া। বেরিলিয়ামকে উভয়ধর্মীয় অক্সাইডের আন্ডারে ফেলা হয়, বেরিলিয়ামের অক্সাইডকে। আর অধাতুর অক্সাইড কোনগুলো? যারা লাস্টের দিকে রয়েছে তারা তো অধাতু। লাস্টের দিকে বলে গ্রুপ 16, গ্রুপ 17, এই সকল যে এলিমেন্টগুলো, অক্সিজেনের গ্রুপ, হ্যালোজেনের যে গ্রুপ, এগুলো হচ্ছে সব অধাতুর গ্রুপ। ঠিক আছে, তাদের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া হয় বা তাদের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, ধরো ক্লোরিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গেল, ধরো সালফারের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গেল, ব্রোমিনের সঙ্গে অক্সিজেন, এই যে অক্সাইড গুলো যেগুলো তৈরি হবে এগুলো কিন্তু অধাতুর অক্সাইড, এবং তারা কিন্তু কি হবে? আম্লিক অক্সাইড হবে। সালফারের সঙ্গে ধরো অক্সিজেন যুক্ত হয়ে গেল, সালফার ডাই অক্সাইড, এটা কিন্তু আম্লিক অক্সাইড, মনে থাকে জানো। তাহলে বাম দিকে যারা রয়েছে তারা ধাতু, তাদের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে সবসময়ের জন্য ক্ষারীয় অক্সাইড হবে। আর যারা লাস্টের দিকে রয়েছে 16, 17 অক্সিজেন, মানে 16 নম্বর গ্রুপে যে অক্সিজেনের গ্রুপ বা 17-এ যে হ্যালোজেনের গ্রুপ, তাদের সঙ্গে অক্সিজেন যদি যুক্ত হয় তারা কিন্তু আম্লিক ধর্মতা দেখাবে। এটা জেনারেল ট্রেন্ড। আর মাঝখানের দিকে উভয়ধর্মীয় অক্সাইড গুলো থাকে। এবার তুমি আমাকে বলো কোনটি বেশি ক্ষারকীয় বলেছে? বেশি ক্ষারকীয় মানে নিশ্চয়ই স্যার লেফটের দিকে যারা রয়েছে ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ওদের যে অক্সাইড গুলো ওগুলো হচ্ছে ক্ষারকীয় হবে। এবং সবচেয়ে বেশি কোনটা হবে? সবচেয়ে বেশি হবে গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো। গ্রুপ 1 এর এলিমেন্ট গুলো ক্ষার ধাতুর এলিমেন্ট। তাহলে ক্ষার ধাতু তো মানে 1 নম্বর গ্রুপের এলিমেন্ট গুলো তো ক্ষারকীয়তা সবচেয়ে বেশি। 1 নম্বর যে এলিমেন্ট গুলো রয়েছে, 1 নম্বর গ্রুপে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ওদের ক্ষার ধর্ম তো সবচেয়ে বেশি। এবার তাদের অক্সাইড গুলো সবচেয়ে বেশি ক্ষারীয় হবে। এবার এখানে কি 1 নম্বর গ্রুপের কিছু দেওয়া রয়েছে? না স্যার, দুঃখিত, 1 নম্বর গ্রুপের কোনো এলিমেন্টই দেওয়া নাই। তাহলে 2 নম্বর গ্রুপের ইয়েস, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম দেওয়া রয়েছে। তাহলে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে ধাতব ধর্ম বাড়তে থাকে, তোমরা জানো। উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বাড়তে থাকে, আর ধাতব ধর্ম বাড়া মানে তাদের অক্সাইড গুলো বেশি ক্ষারীয় হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে বন্ধুগণ? কি বলছে? ডি বলছে একজন, সাগনিক পাল বলছে বি হবে। আচ্ছা, সুখদেব সাহু বলছে বি হবে। সুখদেব বি বলছো, ঠিক বলছো। উপর থেকে নিচের দিকে তো ধাতব ধর্ম ধীরে ধীরে বাড়তে থাকে, ধাতব ধর্ম ধীরে ধীরে বাড়তে থাকে। কোনটা হবে? সৌভিক, ঠিক বলেছো সৌভিক। রাধে রাধে, আচ্ছা রাধে রাধে বলো। সায়ন্তিকা সাহা, দীপালি, এটা সবাই কনফিউশনে পড়ে গেছে, আমি বুঝতে পেরেছি। বেরিয়াম হবে, বেরিয়ামের অক্সাইড। বেরিয়ামের অক্সাইড হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারকীয়। দেখো আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যে উপর থেকে নিচের দিকে তোমরা তো জানো যে উপর থেকে নিচের দিকে হচ্ছে ধাতব ধর্ম কি হয়। এটা যদি ধাতব ধর্ম হয়, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ধাতব ধর্ম যদি হয়, ধাতব ধর্ম কি হয়? ধাতব ধর্ম যদি আমি কনসিডার করি, উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম কি হয়? বাড়তে থাকে। আর বাম থেকে ডান দিকে ধীরে ধীরে হচ্ছে কমতে থাকে। এবার যার ধাতব ধর্ম বেশি তার অক্সাইডটা কি হবে? তার অক্সাইডটা বেশি ক্ষারীয় হবে, তার অক্সাইডটা হচ্ছে বেশি ক্ষারীয় হবে, তার অক্সাইডটা বেশি ক্ষারীয় হবে, বেশি ক্ষারীয় হবে। এই তো কনসেপ্ট। তাহলে উপর থেকে নিচে দেখো না, এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তারপরে হচ্ছে বেরিয়াম, তারপরে রেডিয়াম থাকে। এবার উপর থেকে দেখো না, ধীরে ধীরে এর তো সবচেয়ে নিচে রয়েছে বেরিয়াম রয়েছে। তাহলে বেরিয়াম তো ধাতব ধর্ম সবচেয়ে বেশি, ধাতব ধর্ম বেশি মানে তো তার অক্সাইডের ক্ষারকীয়তাও বেশি হবে, তাই না? সিম্পল কনসেপ্ট, একদম সিম্পল কনসেপ্ট। আর খেয়াল রাখবে, বেরিলিয়াম নয়, বেরিয়ামের কথা বললাম। বেরিলিয়াম একদম উপরে রয়েছে, বেরিলিয়াম কিন্তু উপরে রয়েছে, এটা কিন্তু একদম ধরবে না। অপশন সি হবে। কে বলছে? আবার সি কি কোত্থেকে এলো বাবু? উপর থেকে নিচের দিকে যাচ্ছি তো, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। কনসেপ্ট বুঝতে পেরেছো? ইয়েস অর নো একটু জানাও তো। ইয়েস অর নো, ইয়েস অর নো একটু জানাও। ইয়েস অর নো বুঝতে পেরেছো কিনা বলো। আমি তো বুঝিয়ে দিলাম পুরো ব্যাপারটা। 15 দাগের কোশ্চেনে আসি। পর্যায় সারণীর কোন পর্যায়ের প্রান্তিক মৌল দুটি, পর্যায় সারণীর কোন পর্যায়ের প্রান্তিক মৌল দুটি গ্যাসীয় হয়? প্রান্তিক মৌল মানে দুই প্রান্তের মৌল। প্রান্ত মানে লেফট প্রান্ত, লেফট উইং, আর একটা হচ্ছে রাইট সাইড, মানে লেফট সাইড, আর একটা হচ্ছে রাইট সাইড। তাহলে কোন একটা এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে লেফট সাইডের একদম এক্সট্রিম লেফটে যে এলিমেন্টটা রয়েছে সেটাও একটা গ্যাসীয় পদার্থ, আর একটা হচ্ছে একদম এক্সট্রিম রাইটে যে রয়েছে সেটাও একটা গ্যাসীয় পদার্থ। বলো কোনটা হবে? অপশন 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 এ। অনন্যা ফার্স্ট, অনন্যা অ্যান্সার দিয়েছে। ভেরি গুড অনন্যা, ঠিক বলেছো অনন্যা। সাগরিক ঠিক বলেছো, জয়দীপ ঠিক বলেছো, ঠিক বলেছো, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। সুমন ঠিক বলেছো, একদম একদম প্রথম যে পর্যায়টা রয়েছে, প্রথম পর্যায়ের প্রান্তীয় এলিমেন্ট গুলো আমি যারা বুঝতে পারেনি তাদেরকে একটু জাস্ট বলবো, আমি একটুখানি জাস্ট আমি বলে দিচ্ছি। কেমিস্ট্রির আমি পিরিয়ডিক টেবল চাইছি। এই যে পিরিয়ডিক টেবল আমি পেয়ে গেছি এখানে। দেখো পিরিয়ডিক টেবল আমাদের সামনে ওপেন हो गया है।
দেখো এই এলিমেন্ট দেখো, এটা 1 নম্বর পর্যায়, 1 নম্বর পর্যায়, এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর, এটা 3 4 5 6 7 8 এরকম করে রয়েছে। এই যে 1 নম্বর পর্যায়ে দেখো কে কে রয়েছে, হাইড্রোজেন রয়েছে আর বাবুরাম হিলিয়াম রয়েছে, আমাদের দুই ছোট ভাই রয়েছে। দেখো এই হাইড্রোজেন একটা আর হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেনও কিন্তু গ্যাস, হাইড্রোজেনও গ্যাস আর হিলিয়ামও কিন্তু, এগুলো তো সব নিষ্ক্রিয় মৌলের গ্যাস, তাই না, এগুলো নিষ্ক্রিয় গ্যাস বলি। তাহলে দেখো আমাকে বলেছে দুই প্রান্তের মৌল দুটো কিন্তু দুটো গ্যাস হবে। তাহলে 1 নম্বর পর্যায়ে দেখো এটা বাম দিকে একদম রয়েছে, আর এটা একদম ডান দিকে রয়েছে, এও গ্যাস আবার এও গ্যাস। তাহলে 1 নম্বর পর্যায়ের যে এলিমেন্ট, যে প্রান্তীয় যে এলিমেন্ট দুটো, ওগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আমি পর্যায় সারণী ইয়ে করে দেখিয়ে দিলাম সুন্দর করে। ওকে, তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 16 দাগের কোশ্চেন, ফ্লুরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা। একদম ইজিয়েস্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে, দেখো 22 15 17 মাধ্যমিকের সব সালের কোশ্চেন, একদম ইজিয়েস্ট কোশ্চেন। আমার যে স্টুডেন্টরা যারা এখন এনকেডিয়ান্সরা রয়েছে, জুনিয়র এনকেডিয়ান্সরা, ওরা তো কখনোই এটা ভুল করতে পারে না, তার কারণ তারা আগে থেকেও পড়েছে আর এনকেডি স্যারের ক্লাস করছে। যদি ভুলেও যায় তাহলে কিন্তু এই ক্লাসে তারা রিভাইজ করে নিচ্ছে, সুতরাং পরীক্ষায় ভুল হওয়ার কোনো চান্স নেই। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা তোমাকে ক্রমহ্রাসমান অর্ডারে সাজাতে বলে। বাবু এই জায়গায় ফাঁসতে পারে কি জানো তো, কিছুজন এই রকম করে অর্ডার সাজাবে, কিছুজন এই রকম করে অর্ডার সাজাবে। বাবা একদম একদম ভুলটা করবে না। এটা তোমাকে বলেছে ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান মানে কি, ক্রমহ্রাসের দিকে যাবে, ক্রমহ্রাসের দিকে মানে, ক্রমহ্রাসের দিকে যাবে মানে কি, ক্রমশ ছোটর দিকে যাবে। এই দেখো বড় থেকে ছোটর দিকে যাচ্ছে, দেখো ক্রমশ ছোটর দিকে যাচ্ছে, এই তো ছোটর দিকে যাচ্ছে, ক্রমশ ছোটর দিকে যাচ্ছে। যদি ক্রমবর্ধমান বলতো তাহলে তোমাকে কি করতে হতো, ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড়র দিকে এই রকম যেতে হতো, এই রকম যেতে হবে। বুঝতে পেরেছো? গ্রেটার দেন লেস দেন মানে এইটা বলতে এইটার কথা বলছি আর কি, আর এটার ক্ষেত্রে এইটার কথা বলছি। ঠিক আছে, এবার তোমরা নিশ্চয়ই এই জায়গাটা আর কখনোই কনফিউশনে পড়বে না, এই ঊর্ধ্বক্রম নিম্নক্রম, ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান। ঠিক আছে, তাহলে ক্রমহ্রাসমান মানে আমাকে তাহলে এই রকম যেতে হবে, ধীরে ধীরে ছোট হতে থাকবে, তাই না? তাহলে সবচেয়ে বেশি কে তড়িৎ ঋণাত্মক, সবচেয়ে বেশি তুমি জানো সবার প্রিয় ফ্লুরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এইটা হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান ওরা, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। যদি ক্রমবর্ধমান বলতো, ফ্লুরিনটাকে ওইদিকে রাখতাম, তখন কিন্তু এই রকম অ্যারো দিতে হতো, এই রকম অ্যারো দিতে হতো। ওই অ্যারোটাই কিন্তু তোমাদের অনেকে ভুল হয়, এইটা যেন না মিস্টেক হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। একটি ইউরেনিয়ামোত্তর মৌলের চিহ্ন সহ, মানে ইউরেনিয়ামোত্তর মৌলের নাম এবং চিহ্ন লিখতে বলেছে। ইউরেনিয়ামোত্তর মৌল কাদের বলা হয়? ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলো রয়েছে, ইউরেনিয়াম হচ্ছে 92, তাই না? তার পরবর্তী যে এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে আমরা ইউরেনিয়ামোত্তর মৌল বলি, এবং তাদের মৌলের চিহ্ন লিখতে বলেছে। তো তোমাদের আগের দিন আমাদের দিগন্ত যে ব্যাচ চলছে, অনলাইনে যে ব্যাচ আমরা পড়াই, সেখানে স্টুডেন্টদের আমি একটা ট্রিক দিয়েছিলাম, তো তোমাদেরও আমি একটু বলে দিতে পারি, বাট এখন লাগবে না, তাও আমি একবার বলে দিচ্ছি। ওই এক থা পাগল ইউরেনিয়াম নেপালি পুরানিয়াম কম বিকেঙ্গে, মানে এক থা পাগল ইউরেনিয়াম नेपाली पुरानी आम कम कम बिकेंगे, केफ ऐसे কেফ ऐसे, এরপরে আর পরপর করে রয়েছে কেফ ऐसे ফরমাও মোদি নট অ্যালাউড, এরকম করে রয়েছে আর কি। তো পরপর করে রয়েছে, তো ইউরেনিয়াম উত্তর বলছে, মানে ইউরেনিয়ামের পরের এলিমেন্ট। তো তুমি কতগুলো নেবে নাও, দেখো কতগুলো নেবে নাও। তো তুমি এনপি লিখে দেবে, পিউ লিখে দেবে, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম, এগুলো সব লিখে দেবে। ঠিক আছে, হ্যাঁ এনপি ঠিক বলেছো। 93 এটা তো 92 থাকে, এটা তো 92 থাকে, 93, 94, 95, 96, 97 এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, ওকে নেক্সট কোশ্চেন। এক্স এবং ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 এবং 17 হলে কোনটি ধাতু এবং কোনটি অধাতু বলেছে। দেখো যখনই তোমাদের একটু বলে রাখি, যখনই এই টাইপের কোশ্চেন, আজকে কিন্তু অনেক সলভ করবো আমরা, যখনই দেখবে এই টাইপের কোশ্চেন দিচ্ছে, এই যে পরমাণু ক্রমাঙ্ক এত, কোনটি ধাতু কোনটি অধাতু হবে, এর সঙ্গে ওটা বিক্রিয়া করে কি ধরনের যৌগ উৎপন্ন করবে, যৌগটি তড়িৎযোজী না সমযোজী, এই ধরনের কোশ্চেন যখন দেবে, তোমাকে ফার্স্ট টার্গেট হচ্ছে ইলেকট্রন বিন্যাসটাকে সাজিয়ে নেওয়া। ইলেকট্রন বিন্যাস যদি তুমি ঠিকঠাক করে নিতে পারো, তাহলে কিন্তু এইগুলো কোনো কিছুই নয়, মানে একদম ইজি একেবারে কোশ্চেন। আর শুধু একটু খেয়াল রাখতে হবে কোনটা ধাতু হওয়ার চান্স রয়েছে, কোনটা অধাতু। বন্ধুগণ অলরেডি জেনে গেছো যে স্যার বাইরের কক্ষে একটা বা দুটো ইলেকট্রন থাকলে তারা, বাইরের কক্ষে একটা ইলেকট্রন মানে 1 নম্বর গ্রুপে রয়েছে, বাইরের কক্ষে দুটো ইলেকট্রন মানে তারা 2 নম্বর গ্রুপে রয়েছে। তাহলে বাইরের কক্ষে একটা দুটো যদি ইলেকট্রন থাকে তারা ধাতুর দিকে থাকবে, আর বাইরের কক্ষে 6টা 7টা যদি ইলেকট্রন থাকে তারা অধাতুর দিকে থাকবে।
তাহলে সেই রকম তুমি এখানে ইলেকট্রন বিন্যাসটাকে সাজিয়ে ফেলো। তাহলে এক্স এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা দেখো, এক্স এর ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা সাজাই তাহলে কি হবে 2 8 আর হচ্ছে 1। আর এর ক্ষেত্রে যদি এটা হচ্ছে এক্স এর জন্য আর এটা হচ্ছে ওয়াই এর জন্য, ওয়াই এর ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস আমরা সাজাই তাহলে কি হবে 2 8 তারপরে হচ্ছে 7, এটা হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। এবার তোমাকে বলেছে কোনটি ধাতু কোনটা অধাতু। सर ये इतना अच्छा इतना इजी सवाल कोई पूछता है क्या, कोई पूछता है क्या? 10 रुपए वाला बिस्किट कितने का है जी? 10 रुपए वाला बिस्किट कितने का है जी? 11 जो एटॉमिक नंबर है वो कितना ग्रुप में है जी? वो 1 नंबर का है जी, वो 1 नंबर का है जी। 17 नंबर जो एटॉमिक नंबर है वो कितने ग्रुप का है जी? वो 17 एलिमेंट का है जी। তাহলে 17 নম্বর গ্রুপের আর 1 নম্বর গ্রুপের যে এলিমেন্ট গুলো রয়েছে, দেখো 1 নম্বর গ্রুপের এলিমেন্ট সবসময় ক্ষার ধাতু হয়, মানে ওরা ধাতু। আর 17 নম্বর এলিমেন্ট গুলো ওগুলো হচ্ছে অধাতু, অধাতুর শ্রেণীতে পড়ে। তাহলে এবার বুঝতে পেরেছো কোনটি ধাতু কোনটি অধাতু। তাহলে এ বাবুরাম হচ্ছে স্যার 1 নম্বর বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট। গ্রুপ 1 এর এলিমেন্ট বহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। এবার এটা এই কনসেপ্টটা তোমরা 11 এ একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ধাতু হবে, এটা হচ্ছে স্যার ধাতু হবে, এটা হচ্ছে ধাতু হবে। আর বহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে, 7টা ইলেকট্রন মানে 17 নম্বর এলিমেন্ট, সে তো অধাতু, তাই না? 7টা ইলেকট্রন মানে এই গ্রুপ 17 এলিমেন্ট, গ্রুপ 17 এলিমেন্ট মানে এটা হচ্ছে আমাদের অধাতু, এটা হচ্ছে আমাদের অধাতু, এটা হচ্ছে আমাদের অধাতু। ঠিক আছে, এটা হচ্ছে অধাতু। বুঝতে পারলে? তাহলে তুমি অ্যান্সারটা ইজিলি করে ফেলতে পারলে। সবসময়ের জন্য খেয়াল রাখবে যে ইলেকট্রন বিন্যাসের গল্পটা, ইলেকট্রন বিন্যাসের গল্পটা কিন্তু ख्याल रखते हो। सबाई हंससे 10 रुपए वाला बिस्किट कितने का है जी? नहीं तुम्हें गर्मी हो रहा है कुछ? नहीं भाई पूछना तो पड़ेगा ही, 10 रुपए वाला बिस्किट 10 रुपए में ही मिलता है, नहीं पूछना तो पड़ेगा भाई। नहीं ठीक है आप रख लो रख लो, मेरे को नहीं चाहिए बिस्किट। तारपर बेरिए लो, बोला तेरे को बहुत गर्मी है क्या? नहीं भाई एटीट्यूड किसने दिखा रहा है, किसको दिखा रहा है? সবাই জানে এই যে ভাইরাল কন্টেন্ট সবাই জানে। 10 रुपए वाला बिस्किट कितने का है जी? 10 वाला बिस्किट कितने का है जी? 10 वाला बिस्किट कितने का है जी? তাহলে আমার স্টুডেন্টরা মনে হয় দেখেনি মনে হচ্ছে। ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তির ক্রম অনুসারে সাজাতে বলেছে, ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি অনুসারে সাজাতে বলে। ক্রমবর্ধমান আয়নাইজেশন শক্তি, ক্রমবর্ধমান মানে সেই বর্ধমান মানে কি, বর্ধমানের দিকে যেতে বলছি না, বর্ধমান বর্ধমান মানে বাড়ার দিকে যেতে বলছি। তাহলে আয়নাইজেশন শক্তির অর্ডারটা এই, তোমরা আগে এইটা করবে, তো সবাই এইটা ভুল করো, এই জায়গাটায় যেন না ভুল হয়। আমি কেন বারবার বলছি, 11-12 আমি তো তোমাদের সিনিয়র দাদাদিদের পড়াই, তো তাদের খাতায় এই ভুলটা দেখতে পাই, বর্ধমান আর হচ্ছে হাসমান তারাই ভুল করে, ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার আর ডিক্রিজিং অর্ডার, ইনক্রিজিং আর ডিক্রিজিং, এত কনফিউশনে পড়ে মানে আর কি বলবো। তো আয়নাইজেশন শক্তির ক্রম তোমরা জানো যে বাম থেকে ডান দিকে গেলে ধীরে ধীরে কি হয়, আয়নাইজেশন এনার্জির মান ধীরে ধীরে বাড়তে থাকে। আয়নাইজেশন এনার্জি মানে কি, বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করতে চাই, তার জন্য কত এনার্জি দিচ্ছি। তোমাদের আগেও শেখানো হয়েছিল যে বহিস্থ কক্ষে ইলেকট্রন জাপটে করে ধরে আছে, বহিস্থ কক্ষের ইলেকট্রন জাপটে করে ধরে আছে, বহিস্থ কক্ষের ইলেকট্রন নিউক্লিয়াস, বহিস্থ কক্ষ, এগুলো সব বহিস্থ কক্ষ। ধরো এখানে 2টো ইলেকট্রন রয়েছে, এখানে হয়তো 3টা ইলেকট্রন রয়েছে। হ্যাঁ, এই যে বহিস্থ কক্ষের যে ইলেকট্রনটাকে বাইরে বের করতে চাইছি, তার জন্য কত এনার্জি এখানে প্রয়োগ করছি, কত এনার্জি দিচ্ছি, এই এনার্জিটাই তো আয়নাইজেশন এনার্জি, এই এনার্জিটাই তো আয়নাইজেশন এনার্জি। আমি সংক্ষেপে বলি, তোমার বাড়িতে ডাকাত ঢুকেছে, তুমি ডাকাতকে কি আদর করবে? না না স্যার না, তাকে এনার্জি প্রয়োগ করবো, তার উপরে শক্তি প্রয়োগ করবো যাতে সে বেরিয়ে চলে যায়, তাই না? তাহলে যে শক্তি প্রয়োগ করছো ওই ডাকাতটাকে, চোরটাকে তোমার বাড়ির থেকে তাড়ানোর জন্য, সেই যে শক্তি, সেই ন্যূনতম শক্তিটাকে বলা হচ্ছে আয়নাইজেশন শক্তি। এখানে চোর ডাকাত বলতে বহিস্থ কক্ষে ইলেকট্রনের কথা বলা হচ্ছে। যত কম এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে বের করবে তত তার আয়নাইজেশন এনার্জি কম, যত বেশি এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে বের করবে তার আয়নাইজেশন এনার্জি তত বেশি। এবার বাম থেকে ডান দিকে ধীরে ধীরে কি হয়, ধীরে ধীরে হচ্ছে বহিস্থ কক্ষের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, মানে বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করতে কিন্তু বেশি শক্তি লাগে। আর উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে যেহেতু বহিস্থ কক্ষে ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ কমছে, তাই বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বের করতে কিন্তু এনার্জি অনেক কম লাগবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জির মান কম হবে। পুরো কনসেপ্টটা আরেকবার রিভাইজ করে দিলাম, কিন্তু বাম থেকে ডান দিকে ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে আয়নাইজেশন এনার্জির অর্ডারটা কি হবে, আয়নাইজেশন এনার্জির অর্ডারটা কি হবে, লেফট টু রাইট ধীরে ধীরে হচ্ছে বাড়ে। খুবই খেয়াল রাখতে হবে, কয়েকটি এক্সেপশন রয়েছে, কয়েকটি কিন্তু এখানে ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রম আছে।
কোথায় ব্যতিক্রম আছে খোকা কুকিরা? কোথায় ব্যতিক্রম আছে মনে আছে? হ্যাঁ, কোথায় আছে? এই ব্যতিক্রমগুলো আসতে পারে লিথিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লুরিন, এইরকম করে। তারপর নিয়নে গেলে আবার তার তো গল্প আলাদা, ও একদম অনেক বেশি হয়ে যায়। হিলিয়াম, নিয়ন, এইরকম করে পরপর পরপর করে থাকে। প্রবলেমটা কোথায় হয় কার মনে আছে? এক্সেপশনাল কেসটা কোথায় হয় কার মনে আছে? কার মনে আছে? কার মনে আছে এক্সেপশনটা? বলো। বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে এক্সেপশন, আর নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে এক্সেপশন। অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু এই যে অর্ডারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই অর্ডারটা এইটা এরকম থাকে না, এইটা এইদিকে ঘুরে যায়। আর এর ক্ষেত্রে কিন্তু এইটা এরকম থাকে না, এইরকম করে ঘুরে যায়। তো সবসময় মনে রাখবে লিথিয়াম থেকে নিয়ন অবধি ধীরে ধীরে বাড়তে থাকে। আয়নাইজেশন এনার্জির দুটো জায়গায় কিন্তু এক্সেপশন রয়েছে, বেরিলিয়াম, বোরন আর নাইট্রোজেন, অক্সিজেন। তাই তুমি এরকম ভাবে মনে রাখবে, নো বেবি, নো বেবি, নো বেবি, নো বেবিতে হচ্ছে এক্সেপশন কেস রয়েছে। নো বেবি, নো এর এন এর হচ্ছে বেশি হয় অক্সিজেনের তুলনায়, আর বেবি বের হচ্ছে বেশি হয় বোরনের তুলনায়। নো বেবি, এইটা হচ্ছে আয়নাইজেশন এনথালপির ক্ষেত্রে এক্সেপশনাল কেস, মনে থাকে যেন। বুঝতে পেরেছো? আর না হলে জেনারেলি হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকে, মনে থাকবে। এবার তোমরা উপর থেকে নিচে ধীরে ধীরে তাহলে কি হয়, উপর থেকে নিচে এটা তো তোমার সবসময় মনে আছে, উপর থেকে নিচে ধীরে ধীরে হচ্ছে কমতে থাকে, কমতে থাকে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে উপর থেকে নিচে দেখো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো উপর থেকে নিচে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। তাহলে উপর থেকে নিচে ধীরে 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 কমতে থাকে। এই যে কমে, এখানে কোনো ঝামেলা তুমি দেখতে পাবে না, উপর থেকে নিচে ধীরে ধীরে কমতে থাকে। তাহলে সবচেয়ে কম হচ্ছে আয়োডিনে, তোমাকে বলেছে ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান মানে এইরকম অর্ডারে সাজাতে বলেছে। তাহলে সবচেয়ে বেশি তাহলে উপরেরটা, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিন, তারপরে হচ্ছে ক্লোরিন, এই সবচেয়ে বেশি হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন। তাহলে আয়োডিনের সবচেয়ে কম হবে। বলো বলো বলো। নো বেবি, ইয়েস, ঠিকঠাক 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 ঠিকঠাক, ঠিক আছে। ওকে, 20 দাগের দেখো, ব্রোমিন, ফ্লুরিন, ক্লোরিন, আয়োডিনের মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম এবং পরমাণুর আকার সবচেয়ে বেশি? তড়িৎ ঋণাত্মকতা কম মানে তো আকার সবচেয়ে বেশি হবে, তাই না? তাহলে দেখো ইলেকট্রোনেগেটিভিটির কেসটা কি হয়। ইলেকট্রোনেগেটিভিটি সেই একই স্টাইল, ইলেকট্রোনেগেটিভিটি লেফট টু রাইট হচ্ছে ধীরে ধীরে ইনক্রিজ করে, বাড়ে, আর উপর থেকে নিচে ধীরে ধীরে হচ্ছে কমতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম কোথায় হয় গো? আয়োডিনের ক্ষেত্রে সবচেয়ে কম হয়। তাহলে সবচেয়ে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম কোথায়? আয়োডিনের ক্ষেত্রে। আর পরমাণুর আকার সবচেয়ে বড় কোথায় হচ্ছে? এই কম, এবং হচ্ছে আয়োডিনের ক্ষেত্রে সাইজও বড় হয়, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হয়। অর্থাৎ কে হবে? আয়োডিন। ভেরি গুড, পায়েল ঠিক বলেছো, আয়ুষও ঠিক বলেছো, হ্যাঁ ঠিক বলেছো। তিতলি বলছে স্যার যেই অ্যাডভান্সের জন্য কেন পড়ান না? বাবু এইগুলো সামলাতে পারছি না, 9, 10, 11, 12 সামলাতে পারছি না। একটু স্টেবল হয়ে যাই 1-1.5 বছরের মধ্যে, তারপরে আমি যেই মেন অ্যাডভান্স পড়ানো শুরু করব। হ্যাঁ, ইভেন নেটটাও ঠিকঠাক করে শুরু করতে পারছি না, অনেক কিছু জিনিস রয়েছে না, 9, 10, 11, 12 অফলাইন অনলাইন, এত বড় টিম, এত কিছু ম্যানেজ করতে হচ্ছে। সো টাইম লাগবে একটু, তারপর শুরু করব, অবশ্যই পড়াবো। সেই মেন অ্যাডভান্স পড়ানোর তো খুব ইচ্ছে রয়েছে, দেখা যাক। সন্ধিগত ধাতু বলতে কি বোঝায় একটি উদাহরণ দাও। বড় কোশ্চেন এবার চলে এসছে। সন্ধিগত মৌল তোমরা জানো যে গ্রুপ 1, 2 এবং হচ্ছে বাম দিকে ধাতু এবং ডান দিকে অধাতুর মধ্যবর্তী যে এলিমেন্ট গুলো রয়েছে, অর্থাৎ গ্রুপ কত থেকে শুরু করে? গ্রুপ 13 থেকে, গ্রুপ 13 নয়, গ্রুপ হ্যাঁ 1, 2, তারপরে হচ্ছে 3 থেকে শুরু করে, গ্রুপ 3 থেকে শুরু করে কত অবধি গো? গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 অবধি। এই যে এলিমেন্ট গুলো, এগুলোকে বলা হচ্ছে সন্ধিগত মৌল, যেগুলো হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যবর্তী স্থানে থাকে, অর্থাৎ ধাতু এবং অধাতুর মধ্যে কিন্তু সন্ধি স্থাপন করে। এগুলো হচ্ছে সন্ধিগত মৌল। এবং উদাহরণ দিতে বলেছে, কত এক্সাম্পল রয়েছে, কত নিকেল, কোবাল, প্লাটিনাম, প্যালাডিয়াম, কত কিছু রয়েছে, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, কত কিছু রয়েছে। তো উদাহরণ দিয়ে দিবে, স্ক্যান্ডিয়াম একটা উদাহরণ দিয়ে দিলাম, কপার দিয়ে দিলাম, না কপার নিকেল দিয়ে দিলাম। এত কিছু থাকতে থাকতে ওখানে একটু গন্ডগোল আছে। কপারকে বলা হয় কিন্তু জিঙ্ককে বলা হয় না সন্ধিগত মৌল, এটা খেয়াল রাখবে। কিন্তু জিঙ্ককে কিন্তু সন্ধিগত মৌল বলা হয় না, জিঙ্ককে কিন্তু সন্ধিগত মৌল বলা হয় না, তবে এটা খেয়াল রাখবে একদম। আর এই জায়গাটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, আমি সব বলে দিলাম। আয়নেশন এনার্জি, আর আয়নেশন এনার্জি আরেকটু বলে দিই। আয়নেশন এনার্জি থেকে আর যেটা আসে পরীক্ষায় কোশ্চেন, সেটা হচ্ছে এর ইউনিট আসে।
আয়নাইজেশন শক্তির হচ্ছে একক কি হবে, এর এককটাও পরীক্ষার জন্য করে রাখবে। এর একক হচ্ছে কি গো, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ইলেকট্রন ভোল্ট পার হচ্ছে অ্যাটম, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম মানে ইলেকট্রন ভোল্ট প্রতি পরমাণু, বা হচ্ছে কি কিলোজুল বা কিলো ক্যালোরি পার মোল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি পার মোল। এটাও পরীক্ষায় আসে, এটাও পরীক্ষায় কোশ্চেন আসে। কার কোন প্রপার্টিটা পিরিয়ডিক টেবিলে পড়েছো যার ইউনিট নেই বলো তো দেখি। আমি অপশন দিচ্ছি, আয়নাইজেশন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, আর কি ধাতব না, আর হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। কার ইউনিট নেই, একক নেই বলো তো, একক বিহীন এই চারটার মধ্যে বলতে পারবে? একক নেই কার? অর্ণব মন্ডল বলো 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 বলো। পরমাণু নিউক্লিয়াস আজকে হবে, পরমাণু নিউক্লিয়াস আজকে হবে, বলো বলতে পারবে? মনে রাখবে সবসময়ের জন্য, তড়িৎ ঋণাত্মকতার কিন্তু কোনো একক থাকে না, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির কোনো একক থাকে না, মনে থাকে জানো? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির কোনো ইউনিট থাকে না, ঠিক আছে? খেয়াল রাখবে সবসময়ের জন্য। ওকে ঠিক আছে, ওকে ঠিক। নেক্সট কোয়েশ্চেন, কোনটা হলো কোনটা হলো কোনটা হলো, এগুলো তো হয়ে গেল, সন্ধিগত ধাতু তো হয়ে গেল। আচ্ছা 22 দাগের কোশ্চেনটা দেখো, 22 কি বলেছে, কোন মৌলের আয়নাইজেশন শক্তি সর্বনিম্ন? কোন মৌলের আয়নাইজেশন সর্বনিম্ন? ও বলো, আয়নাইজেশন এনথালপি সবচেয়ে কম কোনটা হবে? দেখো লেফট থেকে রাইটে আমরা একটু আগে বলেছিলাম যে আয়নাইজেশন এনার্জি লেফট থেকে রাইটে হচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকে আর উপর থেকে নিচে হচ্ছে কমতে থাকে, কমে। তাহলে দেখো যারা রাইটের দিকে রয়েছে তাদের আয়নাইজেশন এনথালপি সবচেয়ে বেশি, যারা লেফটের দিকে রয়েছে তাদের আয়নাইজেশন এনার্জি সবচেয়ে কম। তাহলে লেফটের মধ্যে কম, লেফটের দিকে যারা রয়েছে তারা কম, মানে 1 নম্বর গ্রুপটা হচ্ছে সবচেয়ে কম। আবার তার মধ্যে সবচেয়ে কম হবে কি, একদম নিচের দিকে যেটা রয়েছে, অর্থাৎ সিজিএম এর ক্ষেত্রে মানে কম সবচেয়ে কমের গ্রুপটা কোনটা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো হচ্ছে কমের গ্রুপ, গ্রুপ 1 এর এলিমেন্ট। কিন্তু এদের মধ্যে আবার সবচেয়ে কম কোনটা? উপর থেকে নিচের দিকে তো ধীরে ধীরে আবার কমতে থাকে আয়নাইজেশন এনথালপি। তাহলে সবচেয়ে কম কোনটা হবে? দেখি বন্ধুগণ কি বলছে, বন্ধুগণ কি বলছে, সিজিয়াম, 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 ঠিক বলেছো, সিজিয়াম, সিজিয়াম, সিজিয়াম। না আয়োডিন হবে না, আয়োডিন দেখো লেফট থেকে রাইটে তো ধীরে ধীরে বাড়তে থাকছে, তাহলে গ্রুপ 17 তো বেশি হবে, গ্রুপ 1 এ সবচেয়ে কম, গ্রুপ 2 তে ধীরে ধীরে, গ্রুপ 3, 4, 5, 6 ধীরে ধীরে তো বাড়তে থাকছে। ব্যাপারটা বুঝতে পারছো না তোমরা? ব্যাপারটা বুঝতে পারলে না? বুঝতে পারছো না নাকি তোমরা? আমাকে কি বলতে হবে নাকি আবার? ডিসিপ্লিন ব্যাকগ্রাউন্ড, ওহ কোথায় গেল? এই যে দেখো গ্রুপ এইদিকে হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1, গ্রুপ 2, 3, 4, 5, 6 এরকম করে 7, 8, 9, 10 এরকম করে পরপর 18 অবধি রয়েছে। এটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী নয়, এটা মডিফাইড রূপ মেন্ডেলিফের। তাই বামের দিকে তো সবচেয়ে কম, তারপরে তো ধীরে ধীরে এই গ্রুপগুলো তো বাড়তে 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 এখানে তো সবচেয়ে বেশি হয়ে গেল। তাহলে কমের মধ্যে তোমাকে বলেছে, কমের মধ্যে, কম গ্রুপের মধ্যে আরো সবচেয়ে কম কোনটা? তাহলে তুমি তো জানো যে এটা ক্রমের গ্রুপ, এটা তো সবচেয়ে বেশির গ্রুপ, ধীরে ধীরে তো ধীরে ধীরে বাড়তে থাকছে। এই কমের মধ্যে একদম কম কোনটা? উপর থেকে নিচে তো আবার ধীরে 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 তো কমতে থাকে। সিজিয়াম হচ্ছে সবচেয়ে কম, এটা তো তেজস্ক্রিয়তার জন্য একে ধরা হয় না, তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে কম হবে। আর যারা আয়োডিন বলছো, দেখো আয়োডিন কেন হবে না, কারণ বামের দিকে তো ধীরে ধীরে, ডান দিকে তো ধীরে ধীরে বাড়তে থাকছে, তাহলে বাড়ার দিকে আমি কেন ধরবো? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো সবাই? ওকে, নেক্সট হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয় তরল এবং কঠিন মৌল অবস্থান করে? গ্যাসীয়, কঠিন তরল, কঠিন তরল গ্যাসীয় সবাই রয়েছে, একদম সহজ কোশ্চেন, মাধ্যমিক 2025-এর কোশ্চেন নাকি এটা? তাহলে কোন শ্রেণীতে, কোন শ্রেণীতে কঠিন তরল গ্যাস সবাই রয়েছে? সবাই জানো এটা, সবাই বলো এটা, সবাই বলো এটা, সবাই বলো, দেখি কতজন ঠিকঠাক অ্যান্সার দেয়। গ্রুপ 17, একদম একদম কবিতা, ঠিক বলেছো। তাহলে গ্রুপ 17-এ কিন্তু কঠিন তরল আর গ্যাসীয় সবাই রয়েছে। গ্যাসীয় কোনটা? ফ্লুরিন আর হচ্ছে ক্লোরিন হচ্ছে গ্যাস, তাই না? তরল কোনটা? ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর কঠিন হচ্ছে আয়োডিন, এটা হচ্ছে, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, F2Cl2 Br2 আর হচ্ছে I2, এটা F2, এটা Cl2, এটা Br2, ঠিক আছে এগুলো। তাহলে গ্রুপ 17-এ দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম, প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? প্রথম পর্যায়ে
যে নিষ্ক্রিয় গ্যাসটা রয়েছে সেটার নাম কি? একদম সহজ কোশ্চেন। কি গো, দীর্ঘ পর্যায় সারণীর প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস সবাই জানো কি? হিলিয়াম। হিলিয়াম হচ্ছে পর্যায় সারণীর একটাই নিষ্ক্রিয় মৌল, তাই না? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, পর্যায় সারণী পর্যায় এবং শ্রেণী বরাবর মৌলের আয়নাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত? অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি আয়নাইজেশন শক্তি কিভাবে চেঞ্জ হয়, আয়নাইজেশন এনার্জি অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি। ধীরে ধীরে এগুলো হচ্ছে ধীরে ধীরে বাড়ে আর হচ্ছে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে হ্রাস পায় বা হচ্ছে কমতে থাকে। ঠিক আছে, আয়নাইজেশন এনার্জি এইভাবে চেঞ্জ হয়। এখানে কতগুলো এক্সেপশন রয়েছে, তাই সবসময় লিখবে যখন লেখার সময় এই কথাটা লিখবে যে সাধারণত সাধারণত বাম থেকে ডান দিকে আয়নাইজেশন শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। কেন বলতো? ওই এক্সেপশনাল কেস রয়েছে, তাহলে জেনারেলি বলে দিলে তুমি বেঁচে গেলে। নেক্সট কোশ্চেন, মৌলের আয়নায়ন বা আয়নীভবন শক্তি বলতে কি বোঝো? লং কোশ্চেনে চলে এলাম। আয়নীভবন শক্তি বা আয়নাইজেশন এনার্জি বলতে কি বোঝায়? আর এই সকল যে মৌলগুলো দেওয়া রয়েছে তাদের আয়নাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রম তোমাকে সাজাতে বলেছে, তাহলে ঊর্ধ্বক্রম তো তুমি সাজিয়ে দেবে অবশ্যই। আয়নাইজেশন শক্তির ডেফিনেশন তোমাকে বলেছে, তাহলে ডেফিনেশন কি বলা হয়? যে কোনো গ্যাসীয় মৌলের, মন দিয়ে শুনবে, গ্যাসীয় মৌল কিন্তু না বললে ভুল হয়ে যাবে। কোনো গ্যাসীয় মৌলের পরমাণুর, কোনো গ্যাসীয় মৌলের বিচ্ছিন্ন পরমাণুর, কোনো গ্যাসীয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সবচেয়ে আলগাভাবে যে ইলেকট্রনটি রয়েছে ওই ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে ছিন্ন করে অসীম দূরত্বে পাঠিয়ে দিতে যে ন্যূনতম শক্তি প্রয়োগ করতে হয়, দিয়ে ওই মৌলটিকে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করা হয়, সেই ন্যূনতম শক্তিকে বলা হয় ওই মৌলের পরমাণুর প্রথম আয়নীভবন শক্তি। কিছুই নয়, অনেক কিছু জিনিস রয়েছে। তুমি ভাবছো আমি মুখস্থ করেছি নাকি? না, মুখস্থ করিনি। কনসেপ্ট তো যে গ্যাসীয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বের করলে কি হবে? এটা এম প্লাসে পরিণত হবে এবং এটা গ্যাসীয় অবস্থায় থাকবে, তাই না? এরকম গ্যাসীয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বের করে এই একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে, ন্যূনতম যে পরিমাণ শক্তি দেওয়া হচ্ছে, এই যে শক্তিটা প্রয়োগ করা হচ্ছে যার দরুন বহিস্থ কক্ষের ইলেকট্রনটা ছেড়ে চলে যাচ্ছে অসীম দূরত্বে, সেই ন্যূনতম শক্তিকে বলা হচ্ছে আয়নাইজেশন শক্তি। মন দিয়ে খেয়াল রাখবে কিন্তু এই গ্যাসটা কিন্তু না মেনশন করতে ভুলবে না, এই গ্যাসটা কিন্তু মেনশন করতে ভুলবে না। ঠিক আছে, আর এখানে তোমাকে বলেছে আয়নায়ন শক্তির ঊর্ধ্বক্রম সাজাতে। ঊর্ধ্বক্রম তুমি সাজাও, উপর থেকে নিচে এগুলো তো সব একই গ্রুপে রয়েছে, তাহলে ঊর্ধ্বক্রম মানে এইরকম ভাবে চলতে থাকবে, এইরকম ভাবে চলতে থাকবে, তাই না? তাহলে সবচেয়ে কম কোনটা গো? সবচেয়ে বেশি হবে, তাহলে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কমতে থাকে, তাহলে সবচেয়ে বেশি হবে বাম দিকে যেটা রয়েছে লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো হয়েছে। হয়ে গেল, হয়ে গেল। ঠিক আছে, আয়নাইজেশন এনথালপির একক হয় ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা কিলোজুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে, আয়নীভবন এনথালপির ইউনিটটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুব খুব খেয়াল রাখতে হবে। সেটা কি? যে এবিসি মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে এখানে দেওয়া রয়েছে। এটা এ মৌল, তোমরা সবাই জানো যে এই টাইপের পরীক্ষায় হচ্ছে কোশ্চেন আসে। এ বি আমি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি, এই টাইপের যা কোশ্চেন আসুক না কেন তুমি ইজিলি করতে পারবে। তাহলে এবিসি তিনটা মৌল দেওয়া রয়েছে, এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 3, বি এর হচ্ছে 11 আর সি এর হচ্ছে 19। জিজ্ঞাসা করেছে মেন্ডেলিফের, এটা ফ হবে, ফ ফ ফ মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে রয়েছে? মৌল তিনটির অবস্থান দেখো বাবু, তোমাদের বলেছি সবসময় যে পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে যখনই কোনো কোশ্চেন থাকবে পর্যায় সারণীতে, বিশেষ করে তোমার টার্গেট হচ্ছে প্রথমে ইলেকট্রন বিন্যাস সাজিয়ে নেওয়া, তাই না? তাহলে 3 যেটা রয়েছে, এ যেটা রয়েছে ওর অ্যাটমিক নাম্বার তো 3, ওর ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 আর 1। যেটা 11 রয়েছে অ্যাটমিক নাম্বার 11, ওর কি হবে? ওর হচ্ছে, আচ্ছা এইরকম না লিখে, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয়, আমি নিচে লিখলেও ভালো হতো। এর ক্ষেত্রে কি হবে? 2, 8 আর হচ্ছে 1। আচ্ছা 19 যেটা রয়েছে সি, ওটার হচ্ছে 19 অ্যাটমিক নাম্বার, ওর ইলেকট্রন বিন্যাস কি হবে? এইরকম না লিখে এইখানে লিখলে ভালো হতো, এইরকম 11 এখানে 19 এরকম লিখলে ভালো হতো, কারণ অ্যাটমিক নাম্বার ওই জায়গায় লেখা হয়। তাহলে ওইখানে আমি রিপ্লেস করে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও, ইয়েস, এই যে হলো হলো হলো, এইটা এইটা এইটা। তাহলে এরও ইলেকট্রন বিন্যাস লেখো, দেখো 2, 8 8 8 আর 16 17 18 19 1 আর বাকি 1 রয়েছে।
তাহলে বহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যাটা দেখো, এর হচ্ছে একটা, এর একটা, এর হচ্ছে একটা। এবার তোমাকে কি জিজ্ঞাসা করেছে বলো, মেন্ডেলিফের পর্যায় সারণীর মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে? বুঝতে পারছো, বহিস্থ কক্ষের ইলেকট্রন যত হয় সেটা হচ্ছে তার শ্রেণী সংখ্যা। জেনারেল সেন্সে এটা আমি বলছি, 11-এ উঠলে এটা একটু এদিক ওদিক হবে, বাট এই ক্লাসে তুমি জেনে রাখো যে বহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রন সংখ্যায় হচ্ছে যতগুলো ইলেকট্রন সেটা হচ্ছে তার শ্রেণী সংখ্যা। তাহলে এটা কত নম্বর গ্রুপে? সবাই হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট, সবাই হচ্ছে গ্রুপ 1 এর এলিমেন্ট, তাই না? তাহলে 1 নম্বর গ্রুপে, আচ্ছা যেহেতু এখানে মেন্ডেলিফের বলেছে তাই গ্রুপ 1 বলছি, গ্রুপ 1A বলতে পারো, গ্রুপ 1A বা গ্রুপ 1 এর এলিমেন্ট, ঠিক আছে, যেহেতু বহিস্থ কক্ষে ইলেকট্রন এটা। আচ্ছা, এদের মধ্যে কোনটি ধাতব গুণ সবচেয়ে বেশি? বাবুরাম, ধাতব গুণ তুমি বুঝতে পারছো, এর অ্যাটমিক নাম্বার সবচেয়ে কম, তারপরে এটা, তারপরে এটা, তাহলে অ্যাটমিক নাম্বার বাড়ছে মানে উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে যাচ্ছে, একই গ্রুপের এলিমেন্ট তো এরা, উপর থেকে নিচের দিকে গেলে ধীরে ধীরে ধাতব গুণ বাড়তে থাকে, বা ধাতব ধর্ম বাড়তে থাকে, বা তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকে, শুরু থেকে শেখাচ্ছি। তাহলে ধাতব ধর্ম সবচেয়ে বেশি কার গো? এই বাবুরামটার। তাহলে কোনটি ধাতব গুণ সবচেয়ে বেশি? এটা হচ্ছে সি, সি, সি মৌলটার হচ্ছে ধাতব গুণ সবচেয়ে বেশি, সি। আচ্ছা, কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কি হয়? বাড়তে থাকে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ তাহলে কি হবে? সবচেয়ে বেশি হবে সি এর। সি এর হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি। কত ইজি দেখো, একদম ইজি, ইজিয়েস্ট কোশ্চেন, তাই না? নেক্সট কোশ্চেন 28-এর, পর্যায় সারণীতে মৌলদের তড়িৎ ঋণাত্মকতা কোন গ্রুপে কিভাবে পরিবর্তিত হয় এবং কেন? অলরেডি আমরা ডিসকাস করে দিয়েছি তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি গ্রুপ বরাবর কিভাবে পরিবর্তিত হয় এবং কেন। কেনর উত্তর তো তোমরা জানো ভালো করে, যে বাম থেকে ডান দিকে গেলে ধীরে ধীরে সাইজ ছোট হতে থাকে, বহিস্থ কক্ষের ইলেকট্রনের সঙ্গে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে, আকর্ষণ বল যত বাড়বে তত কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বন্ধন ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানার ক্ষমতা। তাহলে যত সাইজ ছোট হবে, বাম থেকে ডান দিকে গেলে যত সাইজ ছোট হতে থাকে, তত বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টানার ক্ষমতা বাড়ে, তাই তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আর উপর থেকে নিচের দিকে গেলে ধীরে ধীরে পরমাণু সাইজ বাড়ে, বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে নিজের দিকে টানার ক্ষমতা কমে যায়, তাই তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এইটাই বলে দেবে, ব্যাস, আর কিছুই না। সাইজ ফ্যাক্টর দিয়ে সবসময় মনে রাখবে, লেফট থেকে রাইটে সাইজ কি হচ্ছে, উপর থেকে টপ টু ডাউন কিভাবে সাইজটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট। এটা একটা দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের কারুর না কারুর স্কুলে পরীক্ষায় আসবে, দেখতে পাবে কোশ্চেন খুলবে, স্যার তো সত্যি এসে গেছে। হ্যাঁ, পারবে তো এই টাইপের কোশ্চেন গুলো? পারবে তো? এ বি সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক এখানে দেওয়া রয়েছে, Z-1, Z এবং Z+। তাহলে এটা হচ্ছে এর, এটা বি। এই টাইপের প্রচুর কোশ্চেন আমি দেখতে পেয়েছি কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপারে, সব জায়গায়। এবং আমাদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের 11-এর পরীক্ষা এগুলো আছে। 11-এ তোমাদের আবার পর্যায় সারণী রয়েছে, তো 11-এর পরীক্ষাও কিন্তু এই কোশ্চেনগুলো আসে। তো এটাই হচ্ছে মজার ব্যাপার আর কি। বলছে বি মৌলটি তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে অবস্থিত। তাহলে যে বি মৌলটা বলছে তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে রয়েছে, তাহলে তুমি মনে মনে ভেবে নাও তৃতীয় পর্যায়ে মানে প্রথম পর্যায়ে হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম, দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম থেকে শুরু করে তৃতীয় পর্যায়ে মানে তাহলে হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন। তৃতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল কোনটা? নিয়ন, তাই না? দেখো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এটা কত নম্বর গ্রুপ, কত নম্বর পর্যায়ে? এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। এখানে পর্যায়ের সংখ্যা যদি আমি লিখি তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, তাই না? এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম, তাই না? তাহলে তোমাকে বলেছে যে বি মৌলটা তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে অবস্থিত। তাহলে তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে মানে এইটা হচ্ছে শূন্য শ্রেণী, এটা তো গ্রুপ 0, মানে মেন্ডেলিফের ক্ষেত্রে তো এটা গ্রুপ 0, তাই না? তাহলে নিশ্চয়ই ওটা হচ্ছে 4 নম্বর শ্রেণীতে আর্গন। তাহলে আর্গন হচ্ছে এটা বি, বি। তাহলে এখানে আমি এখান থেকে বুঝতে পেরে গেলাম এটা হচ্ছে আমাদের বি, বাবুরাম, বি ফর বাবুরাম, বাবুয়া, তাই না? তাহলে এটা হচ্ছে বি। আচ্ছা, শূন্য শ্রেণীতে অবস্থিত। এ ও সি মৌল দুটি পর্যায় সারণীর কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে থাকবে? এ এবং সি মৌল দুটি পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন শ্রেণীতে? খুব ইন্টারেস্টিং। এ এবং সি এর তোমাকে পর্যায় এবং শ্রেণী বের করতে বলেছে। বাবু দেখো, এটা তার পারমাণবিক ক্রমাঙ্কর গল্পটা কি বলছে, যেটার থেকে 1 কম হবে, মানে এর যে অ্যাটমিক নাম্বার, আর্গনের অ্যাটমিক নাম্বার কত, আর্গনের অ্যাটমিক নাম্বার কত, তার থেকে 1 কম হবে। আর্গনের অ্যাটমিক নাম্বার কত? আর্গনের হচ্ছে 18, তাই তো? আর্গনের হচ্ছে 18, তার থেকে 1 কম হবে মানে নিশ্চয়ই 17 হবে। তাহলে এখানে
এ নিশ্চয়ই, এই যে এ মৌলটা, এ নিশ্চয়ই অ্যাটমিক নাম্বার কি হবে এর ক্ষেত্রে হচ্ছে অ্যাটমিক নাম্বার জেড হচ্ছে কিন্তু 17, এর ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার হচ্ছে 17, অ্যাটমিক নাম্বার হচ্ছে এর ক্ষেত্রে 17 হবে, পাক্কা। আচ্ছা সি এর অ্যাটমিক নাম্বার কি হবে, বলছে জেড এর থেকে 2 বেশি, তাহলে এর কত ছিল, 18 ছিল, তার থেকে 2 বেশি, 18 তাহলে 19 20 হবে, 20 হবে, তাহলে এর হচ্ছে অ্যাটমিক নাম্বার কি হবে, অ্যাটমিক নাম্বার তাহলে 20 হবে। 20 মানে কার ক্ষেত্রে বলছে গো, ক্যালসিয়ামের ক্ষেত্রে বলেছে, আর 17 মানে ক্লোরিনের ক্ষেত্রে। দেখো এখানে আমি অ্যাটমিক নাম্বারে নাগাল পেয়ে গেছি বলে আমি সহজে বলে দিতে পারলাম, কিন্তু যদি নাও দেওয়া থাকে না, তুমি ইজিলি এই ধরনের কোশ্চেনগুলো ইজিলি ক্যালকুলেট করতে পারবে, মানে ধরে নিতে হবে তোমাকে। তাহলে কি করতে হবে, যে দেখো এখানে 18 মানে একদম গ্রুপ জিরোতে পৌঁছে গেছো, 19 আসা মানে কিন্তু আবার 1 নম্বর গ্রুপে ফিরে আসবে, 18 পরে তারপরে তো আর গ্রুপ নেই, তাহলে 1 যদি অ্যাটমিক নাম্বার বাড়ে তাহলে গ্রুপ 1 এ চলে আসবে, যদি 2 বাড়ে তাহলে গ্রুপ 2 তে চলে আসবে, অর্থাৎ এটা নিশ্চয়ই তাহলে গ্রুপ 2 এর এলিমেন্ট। নিষ্ক্রিয় মূলের সঙ্গে 2 যোগ মানে কি, সে তো এখান থেকে যোগ হবে, গ্রুপ 1 গ্রুপ 2 এরকম করে চলে যাবে, তাহলে সেটা হচ্ছে 2 নম্বর গ্রুপের এলিমেন্ট, তাই না। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে ক্যালসিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপের এলিমেন্ট, মানে যেটা সি এলিমেন্টটা, সি তাহলে কি হবে, সি এলিমেন্ট হচ্ছে এটা হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট, এটা হচ্ছে গ্রুপ 2 এর এলিমেন্ট, হ্যাঁ। আর এ এলিমেন্টটা কোন গ্রুপের এলিমেন্ট, এ এলিমেন্টটা তাহলে গ্রুপ 1 এর এলিমেন্ট, না গ্রুপ 1 নয়, তার থেকে এক কম বলেছে, গ্রুপ 17 মানে গ্রুপ 7 এলিমেন্ট, গ্রুপ 7 এলিমেন্ট 5 6 7, গ্রুপ 7 এলিমেন্ট, তাই না। ওর থেকে তো 2 কম, 2 কম মানে তো 0 থেকে তাহলে 1 কমে আসলাম, মানে হচ্ছে কি হবে, গ্রুপ 7 তো, ঠিক বললাম তো, না 1 কমা 1 কমছে মানে তো 7ই হবে, 8 থেকে 1 কমছে মানে তো 7 এলিমেন্ট হবে, তাই না। ওকে, এটা হলো। এবার এদেরকে কি জিজ্ঞাসা করেছে, কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে, শ্রেণীতেও হয়ে গেল, কোন পর্যায়ে অবস্থিত। বাবু দেখো এটা কত নম্বর পর্যায়ে ছিল, 4 নম্বর পর্যায়ে ছিল, তারপরে যখন তুমি অ্যাটমিক নাম্বার বাড়ছো তাহলে কি হবে, তারপরে আবার নেক্সট পর্যায়ে চলে আসবে, তাহলে 4 নম্বরের পরে এটা, আচ্ছা ঠিক বলছি তো, হিলিয়াম, হিলিয়াম, আচ্ছা একটা গন্ডগোল হয়েছে, কি গন্ডগোল হয়েছে, এই জায়গাটা কিন্তু গন্ডগোল হয়েছে, পর্যায়ের সংখ্যা কিন্তু হিলিয়ামের 2 নয়, এটা 1 নম্বর পর্যায়ে, হ্যাঁ এই জায়গাটা গন্ডগোল হয়ে গেছে গো, হে হে, এইটা একটা গন্ডগোল হয়েছে, দাঁড়াও 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 দাঁড়াও, হিলিয়াম তো 1 নম্বর পর্যায়ে থাকে, এটা প্রথম পর্যায়, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তারপরে এটা চতুর্থ, তাই না, এটা পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ হবে, ঠিক আছে। তো আহ, তাহলে এটা যদি তৃতীয় পর্যায়ে হয়, এর সঙ্গে যদি 2 যোগ করে দেওয়া হয় তাহলে ওর পরের পর্যায়ে চলে যাবে, মানে তৃতীয়র পরে চতুর্থ পর্যায়ে চলে আসবে, কোনটা, তাহলে সি হচ্ছে চতুর্থ পর্যায়ে চলে আসবে, তাহলে পর্যায় হচ্ছে এর 4 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এ এলিমেন্টের গল্পটা কি, এ হচ্ছে তার থেকে 1 কম, 1 কম মানে ও কার ক্ষেত্রে, 1 কম বলতে কি হচ্ছে গো, সেই সেম পর্যায়ে রয়েছে, শুধু একবার হচ্ছে বাম দিকে সরে আসছে, তাহলে এর পর্যায়ে কিন্তু সেই সেম, অর্থাৎ তৃতীয় পর্যায়ে, এর ক্ষেত্রে কিন্তু পর্যায় হচ্ছে 3। দেখো ঠিক আছে, দেখো 26 নম্বর কোশ্চেন কি ভুল হয়েছে, 26-এর কোশ্চেন, 26-এটা ভুল হয়েছে, মূলের আয়নায়ন বা আয়নীভবন শক্তি বলতে কি বোঝায়, লিথিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, সিজিয়াম, পটাশিয়ামকে আয়নায়ন শক্তির মানের ঊর্ধ্বক্রমে সাজাও। ও হো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো, এ ঊর্ধ্বক্রম উল্টে গেছে, ঠিক বলেছো, থ্যাংক ইউ, এ উল্টে গেছে, সিজিয়ামে সবচেয়ে কম হয়, ঠিক ঠিক ঠিক, এ গন্ডগোল হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও, থ্যাংক ইউ, আমরা ঠিক বললাম কিন্তু উত্তরটা ভুল লিখলাম, সবচেয়ে বেশি উপর থেকে নিচে ধীরে ধীরে কমতে থাকে, তাহলে সবচেয়ে কম তো সিজিয়ামের হবে, তাই না, সবচেয়ে বেশি হবে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে রুবিডিয়াম, এর সবচেয়ে কম, এটা হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে। বাচ্চা বাড়ি পড়ছে, দারুণ ভাবে পড়ছে, সব দারুণ ভাবে পড়ছে। আচ্ছা এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো, এই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা বলো, এই কোশ্চেনটাও গন্ডগোল হয়ে গেছে, কি বলো গো, জেড, আচ্ছা আরেকবার চেক করে নিচ্ছি তাহলে,
জেড হচ্ছে বলছে যে জেড জেড কত নম্বর পর্যায়ে রয়েছে? হ্যাঁ, বি মৌলটি পর্যায় তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে অবস্থান করেছে। হিলিয়াম, নিয়ন, আর্গন। ঠিক আছে, শূন্য শ্রেণীতে তাহলে আর্গনের কথা বলেছে। বলছি এ এবং সি মৌল দুটি পর্যায় সারণী কোন অবস্থানে রয়েছে? জেডের থেকে এক কম মানে 18 থেকে এক কম মানে 17 নম্বর ওর অ্যাটমিক নাম্বার। তাহলে 17 নম্বর মানে ওটা তৃতীয় পর্যায়ে তো থাকবে, তাই না? তাহলে এ তাহলে 17 নম্বর গ্রুপ মানে 7 নম্বর গ্রুপে রয়েছে। মেন্ডেলিফে বলেছে তো মেন্ডেলিফ যদি বলে তাহলে হচ্ছে এটা ঠিক আছে। আর যদি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলে তাহলে গ্রুপ 17 হয়ে যাবে, আর পর্যায়ে তো 3 তো ঠিক আছে তো। হ্যাঁ 7 করা হয়েছে তো, 7 তো 5 6 7। আর গ্রুপ 17 যদি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী যদি বলে তাহলে গ্রুপ 17 করবে। এটা এর ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে তো দেখো, যারা বুঝতে পারোনি আমি আরেকবার বলে দিচ্ছি, চিন্তা করার দরকার নেই, আমি আরেকবার বলছি। আমি একবার চেক করে নিচ্ছি। সি এর ক্ষেত্রে বলেছে জেড প্লাস টু মানে ওটা নতুন একটা আবার পর্যায়ে চলে আসবে 20 নম্বর মানে ক্যালসিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে, তাই তো? ক্যালসিয়ামে তাহলে চতুর্থ পর্যায়ে চলে আসবে, চতুর্থ পর্যায় 4 আর গ্রুপ 2। হ্যাঁ ঠিক আছে তো, গ্রুপ টু হ্যাঁ ঠিক আছে। 26-এরটা ঠিক করে দিয়েছি, শাহরুখ খান 26-এরটা ভুল ঠিক করে দিয়েছি, ঠিক আছে? যারা বুঝতে পারোনি, খুব সিম্পল জিনিস, তুমি তো এখান থেকে তো দেখতে পাচ্ছ যে আহ, তোমাকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে জেড হচ্ছে মানে বি যেটা এলিমেন্ট তার অ্যাটমিক নাম্বার জেড। আর জেডটা কি বলছে যে তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে অবস্থিত। তৃতীয় পর্যায়ে শূন্য শ্রেণীতে অবস্থান করেছে মানে তো নিষ্ক্রিয় মৌলই হবে, মানে আর্গনই হবে। তার থেকে এক কম অ্যাটমিক নাম্বার Z-1 বলেছে মানে তার থেকে অ্যাটমিক নাম্বার জেড হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। তাহলে আর্গনের অ্যাটমিক নাম্বার তো 18, যেটা শূন্য বলেছে, শূন্য শ্রেণীতে থাকবে বলেছে, যেটা বি এর কথা বলেছে। তাহলে তার থেকে অ্যাটমিক নাম্বার কম মানে তার থেকে এক ঘর পিছিয়ে আসো মানে অ্যাটমিক নাম্বার 17 হয়ে যাবে। 17 মানে তো ক্লোরিনের কথা বলা হচ্ছে। আর এমনিতে তো তুমি গ্রুপ 0 থেকে একদিকে সরে এলে গ্রুপ 17 চলে আসে, মানে গ্রুপ 7 চলে আসে, তাই না? এটা মেন্ডেলিফের যে সংশোধিত রূপের কথাই বলেছে, না হলে শূন্য বলতো না। যদি আধুনিক দীর্ঘ পর্যায়ে সারণী বলতো তাহলে 18 নম্বর শ্রেণীতে থাকতো বলতো। শূন্য বলেছে মানে ওটা মেন্ডেলিফের যে সংশোধিত রূপের কথা বলেছে। তাহলে তার তো পর্যায়ের সংখ্যা শ্রেণী সংখ্যা তুমি তো জানো একই পর্যায়ে থাকবে। আর যেটা সি এর কথা বলেছে, সি এর জন্য তো তার অ্যাটমিক নাম্বার 2 বেশি বলেছে। অ্যাটমিক নাম্বার 2 বেশি মানে 18-র পরে 19 আর তো হয় না, মানে এরপরে তার গ্রুপ নেই। এরপরে যোগ হওয়া মানে আবার গ্রুপ 1-এ চলে আসবে, তারপরে আবার যোগ হওয়া মানে গ্রুপ 2-তে চলে আসবে। এরকম করে তো পর্যায় সারণী সাজানো হয়। পর্যায় সারণী খুললে আবার বুঝতে পেরে যাবে। তোমরা রিভাইজ করছো ওই জন্য আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না, আশা করছি সব জিনিসগুলো মানে জানো এই জিনিসগুলো। আচ্ছা, নেক্সট কি বলছে? দুইয়ের কোশ্চেন, এ এবং সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? তাহলে তুমি যদি বুঝে যাও যে কোনটা কোন এলিমেন্ট তাহলে কোনো ব্যাপারই হবে না। এটা হচ্ছে ক্লোরিন আর এটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এ এবং সি এর দ্বারা গঠিত যৌগ, তুমি এমনি মনে মনে এগুলো টেকনিকটা ফলো করবে, ইজিলি হয়ে যাবে। এ এবং সি, এ তো তুমি জানো ক্লোরিনের গল্প বলেছে। আর সি তো তুমি বুঝতে পেরে গেছো, সি হচ্ছে তোমার কে গো? সি হচ্ছে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিনকে নিয়ে কি তৈরি হয়? সিএসসিএল হয়। সিএসসিএল হয় না, অ্যাকচুয়ালি ক্যালসিয়ামের যোজ্যতা 2 তাই CaCl2 হয়। তাহলে তুমি এখানে তাহলে কম্পাউন্ডটাকে লিখবে কি করে? সি এটাকে হচ্ছে প্রথমে ধাতুকে প্রথমে লিখতে হয়, তাহলে সি প্রথমে লিখলে, ধাতুকে প্রথমে লিখতে হয় সি, তারপরে হচ্ছে এ লিখলে, এ মানে এখানে ক্লোরিন। এবার টুটা কার জন্য দিতে হয়? টুটা কার জন্য দিতে হবে? এর জন্য দিতে হবে, তাহলে এ তে 2 বসাবে। এইটা দেখো CA2 হবে এই কম্পাউন্ডটা। আর না হলে তুমি যোজ্যতা দিয়ে, অ্যাকচুয়ালি যোজ্যতা দিয়েই করা হয়। এখানে আমি কম্পাউন্ডগুলোকে মানে এলিমেন্টগুলোকে ধরে ফেলেছি বলেই আমি বলতে পারলাম, না হলে কিন্তু জেনারেলি কিন্তু আমাদের ওই যোজ্যতা থেকেই করতে হবে। ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর ক্লোরিনের যোজ্যতা 1, এর যোজ্যতা এর নিচে, এর যোজ্যতা এর নিচে আসে, এরকম ভাবে করতে হয়। ঠিক আছে, হলো এদের মধ্যে কোন মৌলের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, শুরু থেকে করছি, ইলেকট্রন বর্জন করার ক্ষমতা কার বেশি হয়? ধাতুগুলোর ক্ষেত্রে হয়। তাহলে কে ধাতু? এ তো অবশ্যই, বি তো হবেই না, নিষ্ক্রিয় মৌল ইলেকট্রন ছাড়তেই চায় না। তাহলে ধাতু কে? অ্যাকচুয়ালি ধাতু কে? যার বহিস্থ কক্ষে একটা দুটো করে ইলেকট্রন রয়েছে। ক্ষার ধাতু এখানে কে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম যেটা হচ্ছে আমাদের সি এলিমেন্টটা, যেটার অ্যাটমিক নাম্বার 20, ও হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, তাহলে ও সহজে দুটো ইলেকট্রন ছাড়তে পারে। তাহলে এখানে এদের মধ্যে বিজারণ ক্ষমতা কার বেশি হবে? সি এর হচ্ছে বেশি হবে। তার কারণ কি?
সি এর বেশি হবে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৃত্তিকা মৌল। ঠিক আছে, হলো। আচ্ছা, এ এবং সি মৌলের মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু? এ আর সি এর মধ্যে, হ্যাঁ এগুলো একদম সহজ ব্যাপার। 17 নম্বর ক্লোরিন, ওটা তো অধাতু হবে, তাহলে এ হচ্ছে অধাতু হবে, এ হচ্ছে এখানে অধাতু হবে। আর সিটা কি হবে? সি তো এখানে ক্যালসিয়াম, তাহলে ও হচ্ছে ধাতু হবে, ও ধাতু হবে এখানে, ও ধাতু হবে। এই তো হয়ে গেল। আচ্ছা, এ এবং সি এর যোজ্যতা লেখো। এ আর সি এর যোজ্যতা এখানে করিয়ে দেওয়া হয়েছে। এ হচ্ছে ক্লোরিন, এর যোজ্যতা 1 হয়, ক্যালসিয়াম তো 2 যোজ্যতা হয়, 2+ হয়, তাহলে সি এর যোজ্যতা হচ্ছে 2, সি এর যোজ্যতা হচ্ছে 2। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এর যোজ্যতা হচ্ছে, এর যোজ্যতা হচ্ছে 1 হয়, আর সি এর যোজ্যতা কি হবে? সি এর যোজ্যতা হচ্ছে 2 হবে। হয়ে গেল। এ এবং সি এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি? এ আর সি এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কার বেশি হবে? এ কে হচ্ছে, এ হচ্ছে আমাদের বাবুরাম ক্লোরিন, আর সি হচ্ছে আমাদের কে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম আর ক্লোরিনের মধ্যে কার ব্যাসার্ধ বেশি হবে? ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্যাসার্ধ বেশি হবে, তাহলে ক্যালসিয়াম মানে হচ্ছে কে গো? সি এর ক্ষেত্রে, তাহলে সি এর ক্ষেত্রে হচ্ছে বেশি হবে। এতগুলো কোশ্চেন ছিল এখানে, প্রচুর প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট। তোমাদের টেস্ট পরীক্ষায় যে কোনো সময় এখান থেকে কোশ্চেন আসতে পারে, যে কোনো সময় এখান থেকে কোশ্চেন আসতে পারে। Z-1 ভুল আছে? কোনটা গো, কোনটা কি বলছো? 29-এর Z-1 ভুল আছে, 29-এর Z-1 ভুল। Z-1, Z-1 কি ভুল বলছো? ক্লোরিনের ক্ষেত্রেই তো ঠিকই আছে তো, ঠিক আছে। ওকে, নেক্সট আর একটা দুটো কোশ্চেন এখানে রয়েছে, দিলে আমরা কিসে চলে যাব? অর্গানিক কেমিস্ট্রিতে চলে যাব। ঠিক আছে, এরপরে আমরা অর্গানিক কেমিস্ট্রি। এই যে কোশ্চেনগুলো পুরো সিমিলার ফ্যাশনের কোশ্চেন, দেখো এক্ষুনি যেটা করলাম একদম সিমিলার। সেখানে জেড দিয়ে দেওয়া ছিল, এখানে এন দিয়ে দেওয়া রয়েছে। তো এবিসি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে এই একই, পুরো একদম। বি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, সি, এ এবং সি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত, এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি, এ সি যুক্ত হলে কি যোগ। একদম সিমিলার প্যাটার্নের কোশ্চেন। দেখো 2025-এ 2024-এ এসেছিল মাধ্যমিকে, 2024-এর মাধ্যমিকে এসেছিল। তো বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট, আর টেস্টে এগুলো আসার চান্স প্রচুর, স্যারেরা ভীষণ পছন্দ করেন, স্যার ম্যামরা। নেক্সট, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন পদার্থ মৌলগুলিকে বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম, বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম ছাড়াতে বলেছে। বিজারণ মানে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা। ইলেকট্রন বর্জনকে কত সহজে করবে? ইলেকট্রন কখন বর্জন করবে? যদি তার ধাতব ধর্ম বেশি হয়। ধাতব ধর্ম যত বেশি হবে তত তার বিজারণ ক্ষমতা বেশি হবে। তাহলে কার ধাতব ধর্ম বেশি কার কম? তুমি তো জানো লেফট থেকে রাইটে ধীরে ধীরে কি হয়? অধাতব ধর্ম বাড়তে থাকে। তাহলে বিজারণ ক্ষমতা ঊর্ধ্বক্রম বলেছে, মানে বিজারণ ক্ষমতার একের অ্যান্সার করছি আর কি, অ্যান্সার একের অ্যান্সার করছি। বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম, বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রম মানে এইভাবে চলতে থাকবে। তাহলে বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি নিশ্চয়ই লিথিয়ামের, তারপরে হচ্ছে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এগুলো তো অধাতু, তাই না? অধাতুগুলো কি? আচ্ছা, বিজারণ, বিজারণ ধর্ম মানে বিজারণ ক্ষমতা মানে বর্জন করার ক্ষমতা। হ্যাঁ ঠিকই আছে তো, হ্যাঁ ঠিক আছে। বর্জন করার ক্ষমতা, বর্জন করার ক্ষমতা, ধাতুগুলো তো ইলেকট্রন বর্জন করার ক্ষমতা, হ্যাঁ ঠিক আছে। এগুলো হচ্ছে অধাতব ধর্ম বেশি, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, মানে জারণ ধর্ম বেশি, ওদের বিজারণ ক্ষমতা বেশি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নেক্সট কি বলছে? তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম সাজাতে বলে। তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম মানে ঊর্ধ্বক্রম বলতে এইটা। তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কোনটা বেশি হবে? লেফট টু রাইট ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে লিথিয়ামের সবচেয়ে কম। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ধীরে ধীরে বাড়তে থাকবে। দেখো ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে 2-3-এরটা, আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম সাজাতে বলেছে। আয়নাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রম সাজাতে, ঊর্ধ্বক্রম তো এইটা হওয়া উচিত। লিথিয়াম, দেখো এইটা খুব ইন্টারেস্টিং, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রম, এটা আয়নাইজেশন এনার্জির ঊর্ধ্বক্রম। কিন্তু আমি তোমাদের বলেছি যে নো বেবিতে হচ্ছে এক্সেপশনাল কেস থাকে, তাহলে নো বেবি, বেবিতে এক্সেপশনাল কেস থাকে, আর এনোতে এক্সেপশন কেস থাকে, অর্থাৎ এইখানে এইরকম ঘুরে যায়। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে এখানে লেখাটা কেমন উচিত? এইভাবে লিখলে কিন্তু নাম্বার কেটে দেবে। তোমাকে বলেছে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রম,
মানে সব অ্যারো যেন ওইদিকে, মানে সব ঊর্ধ্বক্রম মানে সব হাঁ যেন ওইদিকে থাকে। তাহলে কি করতে হবে তোমাকে, তাহলে এইভাবে তোমাকে সাজাতে হবে, এইভাবে সাজাতে বলেছে তোমাকে, সবগুলোকে এইভাবে সাজাতে বলেছে, তুমি এইরকম বাঁক করে দিলে হবে না। সবচেয়ে বেস্ট হচ্ছে এইটাকে এইখানে নিয়ে চলে আসো, এইটাকে এখানে নিয়ে চলে আসো, দিলে ঠিক হয়ে যাবে। তাহলে লিথিয়ামের তুলনায় বেরিলিয়াম বেশি, আবার বোরনের তুলনায় বেরিলিয়াম বেশি, তাহলে বোরনকে এখানে নিয়ে চলে আসো, বেরিলিয়ামকে এখানে দিয়ে দাও। এই কেসটা করবে, ঠিক আছে। নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রেও সেরকম, অক্সিজেন তারপর নাইট্রোজেন করে দেবে। তাহলে এই দুটো জায়গায় কিন্তু তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে, এই জায়গায় যেন না ভুলটা হয়ে যায়, এই দুটো জায়গায়, এই দুটো জায়গায় যেন না ভুল হয়ে যায়। কিছুই নয়, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসবে, এটাকে এই পাশে নিয়ে চলে আসবে, দিলে হয়ে গেল। দিলে ঊর্ধ্বক্রম হলো, না হলে কিন্তু এটা দেখো ঊর্ধ্বক্রম নিম্নক্রম মিক্সিং হয়ে গেছিল এখানে। তোমাকে তো বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজাতে বলে দেবে, তাই না? হয়ে গেল। এই বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? কালকে ম্যাথমেটিক্স হবে, কালকে ম্যাথমেটিক্স হবে। হলো। নেক্সট, প্রদত্ত মৌলগুলিকে নির্দেশ মতো সাজাতে বলেছে। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিনিয়াম, আয়নীভবন এনথালপি। আয়নীভবন এনথালপি নর্মাল যেরকম হয় ওরকম করে দেবে, এক্সেপশনাল গুলো তোমাদের এখানে কাজে লাগে না। তো উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে কি হয়, এটা বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম মানে উপর থেকে নিচে 3 নম্বর গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ধীরে ধীরে আয়নায়ন বিভব বা আয়নাইজেশন এনার্জির মান ধীরে ধীরে কমতে থাকে স্যার। তাহলে তোমাকে এখানে বলেছে ঊর্ধ্বক্রমে সাজাতে, ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্ব, এইরকম আগে লিখে নেবে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়ামের হচ্ছে সবচেয়ে কম, তাই না? উপর থেকে নিচে তো ধীরে ধীরে কমতে থাকে, তাহলে এটা হচ্ছে এখানকার অ্যান্সার, এখানকার অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে ক্লোরিন, এই যে এলিমেন্ট গুলো রয়েছে তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রম, এইখানে একটা প্রবলেম হয়। তড়িৎ ঋণাত্মকতা নিম্নক্রম সাথে বলেছি, নিম্নক্রম মানে ক্রমে নিম্নের দিকে যাবে, এইরকম যাবে, এইরকম যাবে, এইরকম যাবে, ঠিক আছে। এবার এখানে দেখো একই গ্রুপে নেই, এলিমেন্ট গুলো একই গ্রুপে নেই, ফ্লুরিন ক্লোরিন আছে, অক্সিজেন সালফার আবার আলাদা গ্রুপ, আবার আর্গন আবার আলাদা গ্রুপ। তাহলে কি করব, বড় সমস্যা আছে, কি করব। এইসব জায়গায় কিন্তু তোমাকে খুব কেয়ারফুল থাকতে হবে, মানে একই গ্রুপ থাকলে তো তুমি ইজিলি করে দিতে পারবে, কিন্তু যদি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ থাকে তখন কিন্তু সমস্যা হ্যাজ। তাহলে তখন তুমি এটাকে ডিল করবে কি করে, তখন তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে সবচেয়ে বেশি আর সবচেয়ে কমটাকে আগে আলাদা করে দাও, দিলে তোমার কাজ হালকা হয়ে যাবে। তুমি তো জানো এটা, যে স্যার ফ্লোরিনের হচ্ছে সবচেয়ে বেশি, আর নিষ্ক্রিয় মৌলের তো ইলেকট্রনেগেটিভ সবচেয়ে কম, তাহলে আর্গনের হচ্ছে সবচেয়ে কম, এইটা তো তোমার হয়ে গেল। এবার দেখো অক্সিজেন রয়েছে, ক্লোরিন রয়েছে, তোমাদের অন্য ক্লাসে মানে এটা 11-এ যদি দিত আলাদাভাবে মিক্সিং করতো, এটা তো তোমাকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি, তুমি ইজিলি বুঝতে পেরে যাবে। সবসময় মনে রাখবে ফ্লোরিনের পরে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অক্সিজেনের পাউলিং স্কেলে, তো এটা যদি মনে রাখতে চাও মনে রাখতে পারো, পাউলিং স্কেলে এর হচ্ছে ইলেকট্রোনেগেটিভ হচ্ছে 4.0, আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 3.5, আর ক্লোরিন আর নাইট্রোজেন দুজনের ক্ষেত্রে হচ্ছে 3.0 করে, ঠিক আছে। ক্লোরিন এবং নাইট্রোজেন দুজনের ক্ষেত্রে কিন্তু 3.0 করে, আর অক্সিজেনের হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে 3.5 হচ্ছে অক্সিজেনের। আর ক্লোরিন আর নাইট্রোজেন দুজনের কিন্তু সেম, নাইট্রোজেন ক্লোরিন দুজনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে সেম, একই, ঠিক আছে। তো হয়ে গেল, তো মোটামুটি আমাদের তো কাজ হয়ে গেছে। অক্সিজেন থাকলো, অক্সিজেন সেকেন্ড হাইয়েস্ট, এরপরে কে থাকবে, ক্লোরিনের হচ্ছে 3 হয়, তাহলে ক্লোরিন থাকলো, আর তারপরে আমাদের হারাধনের আরেকটি ছেলে রয়েছে, এই যে সালফার, দেখো ঠিক আছে না। পরমাণু ক্রমাঙ্ক মৌলের রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক কেন বলে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ওটাই হচ্ছে ডিসাইড করে, সমস্ত ক্যারেক্টারকে ডিফাইন করে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে দ্বারা কোনো মৌলের সমস্ত প্রপার্টি নির্দেশিত হয়। পরমাণু ক্রমাঙ্ক বলতে ওর ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা থেকেই হচ্ছে ওর সমস্ত প্রপার্টি ডিসাইড করা হয়, ওর ধর্ম কেমন হবে, মানে ওর রাসায়নিক ধর্ম কেমন হবে, ও কি কি ধরনের রিয়াকশনে অংশগ্রহণ করবে, ওই জন্য পরমাণু ক্রমাঙ্কে ওকে বলা হয় ওর সমস্ত ধর্মের নিয়ন্ত্রক। পরমাণু ক্রমাঙ্কই হচ্ছে মানে মানে ইলেকট্রন সংখ্যা, এর ইলেকট্রনই তো রিয়াকশনে অংশগ্রহণ করে, মানে রাসায়নিক ধর্মর জন্য ও দায়ী, ইলেকট্রনই হচ্ছে রাসায়নিক ধর্মের জন্য দায়ী, তাই না? তো ওই জন্য ওকে বলা হয় অ্যাটমিক নাম্বারকে বলা হয় রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রণ। আচ্ছা, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এদের পারমাণবিক ব্যাসার্ধে ঊর্ধ্বক্রম, খুবই সহজ ব্যাপার। এটা কোথায় কোথায় রয়েছে গো, এটা 3 নম্বর পর্যায়ে রয়েছে, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এটা 3 নম্বর পর্যায়ে, মানে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে, এটা তৃতীয় পর্যায়ে, দেখো এটা তৃতীয় পর্যায়ে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম,
তারপরে কে রয়েছে গো? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম হলো, ক্যালসিয়াম, পটাশিয়াম। এ তো অনেকটা পরে রয়েছে, মানে 13-র পরে এগুলো সব ছেড়ে 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 তারপরে 19 হচ্ছে পটাশিয়াম, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, তাই না? এরকম করে পরপর পরপর করে রয়েছে, তো অনেকটা পরে রয়েছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম যদি বলে, ঊর্ধ্বক্রম মানে ক্রমে ঊর্ধ্বের দিকে যাবে, এই রকম করে যাবে, এই রকম করে, তাই না? তাহলে সবচেয়ে বাম থেকে ডান দিকে কি হয়? ধীরে ধীরে ব্যাসার্ধ ছোট হতে থাকে। তাহলে তুমি বলো যে এখানে ব্যাসার্ধ তাহলে সবচেয়ে কম হচ্ছে সোডিয়ামের, বাম দিকে রয়েছে, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, এরকম করে চলতে থাকে। ঠিক আছে। 29-এর কোশ্চেনে Z+1 ছিল, Z+1। আচ্ছা, 30-এর কোশ্চেনে বলছো এখানে Z+1 ছিল, কিন্তু এর আগের কোশ্চেনে আমাদের Z+2 ছিল, এখানে Z+2 ছিল, এটাতে Z+1 আছে, এটাতে Z+1 আছে। সিমিলার ফ্যাশনে এখানে পটাশিয়ামে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, যদি তোমাদের ডাউট থাকে আমি আবার না হলে পরে ক্লিয়ার করে দেবো, আমি আরেকটা ভিডিওতে আমি না হলে ক্লিয়ার করে দেবো, না হলে লাস্টে আজকে ক্লিয়ার করে দেবো। নেক্সট কোশ্চেন 33-এ, ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, ফ্লোরিন, এদের কি বলেছে? এদের মধ্যে কোন ধাতব মৌলগুলি মেন্ডেলিফের পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করে? মেন্ডেলিফের পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে কে অবস্থান করবে? ইলেকট্রন বিন্যাস দেখলে বুঝতে পেরে যাবে। যার ইলেকট্রন বিন্যাসে বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে তারা দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। তো সিম্পল, এগুলো সব সিম্পল। এটা তো 17 নম্বর 7 নম্বর শ্রেণীতে রয়েছে, অলরেডি দেখেই তুমি জানো, বুঝতে পেরে গেছো। এটা তো 2, 8, 1, মানে 1 নম্বর গ্রুপে রয়েছে, এ তো 1 নম্বর গ্রুপে রয়েছে 2, 8, 1। এর ইলেকট্রন বিন্যাস দেখলে বুঝতে পেরে যাবে, গ্রুপ 1 এর ক্ষেত্রে তো 2, 8, 2, এটা তো 2 নম্বর গ্রুপে রয়েছে, এটা তো 2 নম্বর গ্রুপে রয়েছে, তাই না? আর এটা 1 নম্বর গ্রুপে রয়েছে। আর সালফারের ক্ষেত্রে 2, 8 আর হচ্ছে 6, তাই তো? তাহলে এটা তো 6 গ্রুপে রয়েছে, মানে 6 গ্রুপে রয়েছে। এর ক্ষেত্রে হচ্ছে 2, 8 আর 2, 8 নয়, 2 আর 7, 7 2 9, তাহলে এটা হচ্ছে 17 এলিমেন্ট, 7। তাহলে তোমাকে এখানে বলেছে যে দ্বিতীয় শ্রেণীতে, মেন্ডেলিফের দ্বিতীয় শ্রেণীতে কারা কারা রয়েছে পর্যায়ে দ্বিতীয়। আচ্ছা, পর্যায় সারণী দ্বিতীয় শ্রেণীতে কে রয়েছে? দ্বিতীয় শ্রেণীতে কে রয়েছে? এই একা রয়েছে, ম্যাগনেসিয়াম একাই রয়েছে। ম্যাগনেসিয়াম না, ক্যালসিয়াম মিস হয়ে গেছে গো। ক্যালসিয়ামও ছিল 2, 8, 8, 8 আর 16, 17, 18, 19, 20, এইটা। তাহলে এও কিন্তু রয়েছে। তাহলে কারা কারা থাকবে? অ্যান্সার যদি এখানে করি, একের অ্যান্সারটা হবে কে? ম্যাগনেসিয়াম। এমনি দেখেও বলা যাচ্ছে, আমি ইলেকট্রন বিন্যাস করে দিলাম, বাট দেখে বলা যাবে এগুলো। আচ্ছা, নেক্সট কি বলেছে? কোন অধাতব মৌলগুলি মেন্ডেলিফের পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত? কোন অধাতব মৌলগুলি মেন্ডেলিফের পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত? অধাতব মৌল মানে তারা ডান দিকে রয়েছে এবং তৃতীয় পর্যায়ে রয়েছে। তৃতীয় পর্যায়ে কারা থাকে? তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে, না সোডিয়াম না, আমাদের পটাশিয়াম থেকে শুরু করে, তাই না? তাহলে পটাশিয়ামের পরে যারা রয়েছে তারা হচ্ছে তৃতীয় পর্যায়ে রয়েছে। নিষ্ক্রিয় গ্যাসকে বিরল গ্যাস বলা হয় কেন? প্রকৃতিতে খুবই কম পরিমাণে থাকে, ওই জন্য বিরল গ্যাস বলা হয়। বিরল গ্যাস এই জন্য বলা হয়, প্রকৃতিতে খুব কম পরিমাণে থাকে, ওই জন্য বিরল গ্যাস বলা হয়, বিরল যেগুলো। নেক্সট টপিক শুরু করব। তিনেরটা ভুল আছে বলছো। পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম কি ভুল আছে? ঠিকই তো আছে মনে হচ্ছে, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম। এইটাতে কি মিস্টেক আছে বলছো নাকি? মিস্টেক থাকলে একটা জায়গায় থাকতে পারে, এই জায়গাটায় হতে পারে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ঠিকই আছে, বাম থেকে ধীরে ধীরে ডান দিকে বাড়ছে, এই জায়গাটা একটু গন্ডগোল হলে হতে পারে এই জায়গাটায়। ক্যালসিয়াম আর পটাশিয়াম কেন বলছি বলো তো? এটা নতুন আবার জায়গায় চলে আসছে, তো নতুন পর্যায়ে চলে আসছে। এইটার কথা কি বলছো? হতে পারে এই জায়গাটায় কিছু গন্ডগোল হতে পারে, এই জায়গাটায় মানে হয় এইটা এখানে চলে আসতে পারে মনে হচ্ছে, ক্যালসিয়ামের তুলনায় পটাশিয়াম বেশি হয়ে যেতে পারে, তাই না? এই জায়গাটায় এটা হতে পারে। সালফার ক্লোরিনের মধ্যে এটা তো ঠিক আছে মনে হচ্ছে, সালফার আর ক্লোরিনের তো বেশি হয় সালফারের তুলনায় নাকি? আচ্ছা, একবার আমি চেক করে নিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। সালফার আর ক্লোরিনের মধ্যে আমি একবার চেক করে নিচ্ছি। না, ক্লোরিনেরটা ঠিক আছে, এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটায় কিছু গন্ডগোল হতে পারে, এই জায়গাটা মনে হয় কিছু গন্ডগোল হতে পারে, আমারও মনে হচ্ছে এই জায়গাটায় নতুন পর্যায়ে চলে যাচ্ছে, তো এই জায়গাটায় কিছু গন্ডগোল হতে পারে। একবার মিলিয়ে নেবে তো,
এটা মিলিয়ে নেবে তো। আমারও মনে হচ্ছে যে এই জায়গাটা কিছু গন্ডগোল হয়েছে, আগে ক্যালসিয়াম তারপরে পটাশিয়াম হতে পারে, এটা ক্যালসিয়াম পটাশিয়াম, ক্যালসিয়াম তারপরে হচ্ছে পটাশিয়াম। এই জায়গাটা একবার দেখে নেবে তো, আমারও মনে হচ্ছে একবার তাও চেক করে নেবে, ঠিক আছে, একবার চেক করে নেবে। এই রকমই পরীক্ষায় আসবে এই রকম ট্রিকি কোশ্চেনগুলোই পরীক্ষায় দেয়, বিশেষ করে স্কুলের কোশ্চেনে। আচ্ছা, আর আর যেটা বলছিলাম, কোন অধাতব মৌলগুলি মেন্ডেলিফের পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত? তৃতীয় পর্যায়ে কোনগুলো অবস্থিত? দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কারা রয়েছে গো? দেখো, 2 নম্বর পর্যায়ে, প্রথম পর্যায়ে কারা থাকে? প্রথম পর্যায়ে থাকে লিথিয়াম আর হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম। আর 2 নম্বর পর্যায়ে থাকে লিথিয়াম থেকে শুরু করে আর্গন অবধি। আর 3 নম্বর পর্যায়ে থাকে সোডিয়াম থেকে শুরু করে এবার সে হিলিয়াম, আর্গন নয়, নিয়ন, হিলিয়াম নিয়ন, তারপরে হচ্ছে আর্গন, এই অবধি থাকে। এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে। তোমাকে বলেছে তৃতীয় শ্রেণীতে অবস্থিত, পর্যায় সারণী দ্বিতীয় শ্রেণী, কোন অধাতব মৌলগুলি মেন্ডেলিফের পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত? সোডিয়াম থেকে আর্গনের মধ্যে যারা যারা পড়ছে, তাহলে সোডিয়াম হবে, ম্যাগনেসিয়াম হবে। তাহলে উত্তরগুলো লিখছি, সোডিয়াম হবে, ম্যাগনেসিয়াম হবে, সোডিয়াম হবে, ম্যাগনেসিয়াম হবে, আর কি হবে? আর হবে সালফার হবে, আর কোনটা হবে? আর কেউ হবে? হ্যাঁ, ক্লোরিন হবে। এইগুলো এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীতে অবস্থিত, পর্যায় শ্রেণী তৃতীয় পর্যায়ে অবস্থিত। এবার বলেছে কোন অধাতব মৌলগুলি, দেখো এখানে অধাতব মৌলগুলো বলেছে, তাহলে কিন্তু এগুলোকে কনসিডার করা যাবে না, এই দুটোকে কনসিডার করা যাবে না। এইগুলো কিন্তু অধাতু, এগুলো হচ্ছে অধাতু। তাহলে অধাতু কিন্তু এই এই দুটো, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু ধাতু, এগুলো কিন্তু ধাতু, ধাতব মৌল এগুলো। তাহলে ধাতব মৌলকে কনসিডার করব না, অধাতব মৌলগুলোকে কনসিডার করবো। এখানে বলেছে দেখো কোন অধাতব মৌলগুলি মেন্ডেলিফের পর্যায়ে, এটা ফ হবে, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে অবস্থিত। তাহলে অধাতব মৌলগুলোকে কনসিডার করতে বলেছে, ধাতব মৌল না। তাহলে অধাতু হিসাবে এই দুটো হবে, সালফার এবং ক্লোরিন, এগুলো একদম ডান দিকে রয়েছে, তাই না? আচ্ছা, কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক এদের মধ্যে কোনটা? ফ্লোরিনের, এটা আর বলার অপেক্ষা রাখে না। 3-এ তাহলে কোনটা হবে? ফ্লোরিন হবে অ্যান্সার, ঠিক আছে? ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন হবে অ্যান্সার। 10 মিনিট ব্রেক, আচ্ছা ঠিক আছে, এইটা হয়ে যাক, তারপরে 10 মিনিট ব্রেক দেব। তারপরে এই যে আমাদের কোশ্চেন প্রায় শেষের পথে। আচ্ছা, এইটা তো এক্ষুনি আমরা করলাম, ওই যে জেটের কনসেপ্টে যেটা করছিলাম, সেম সেম। এবিসি 3টি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক পুরো সিমিলার টাইপ। সেখানে ছিল ওই যে এবিসির ক্ষেত্রে একজনের জেড দিয়েছিল, একটার ক্ষেত্রে হচ্ছে Z-1 ছিল, এটা হচ্ছে Z+2, পুরো সিমিলার কনসেপ্ট, একই কনসেপ্ট। দেখো এবিসি মৌলগুলি দীর্ঘ পর্যায় শ্রেণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? এখানে দীর্ঘ পর্যায় সারণীতে বলেছে, তাই সেখানে যেটা গ্রুপ 7 লিখেছিলাম এখানে গ্রুপ 17 করবে, বুঝতে পেরেছো? আর সেখানে যেটা 0 শ্রেণীর ছিল সেটাকে গ্রুপ 18 করবে। এখানে আধুনিক দীর্ঘ পর্যায় শ্রেণীতে 0 নেই, ওখানে 18 আছে, তাই না? আর 7টা 17 হয়ে যাবে। পুরো সিমিলার, একদম সিমিলার কনসেপ্ট। যদি বলো আমি করে দেবো, না হলে পারলে তাহলে ছেড়ে দেবো। বলো এটা পারবে তো? ছেড়ে দেবো তাহলে। এটা পারবে, আমি তো শিওর তোমরা পারবে এটা, ঠিক আছে? নেক্সট, ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে? এগুলো হয়ে গেছে। উদাহরণ, কোন পর্যায়ে অবস্থিত জানো এগুলো? 7 নম্বর পর্যায়ে অবস্থিত এটা, 7ম পর্যায়ে অবস্থিত এটা। আচ্ছা, পর্যায় সারণী রচনায় মেন্ডেলিফের অবদান, লং কোশ্চেন, এটা 23-এ দিয়ে দিয়েছিল। তো মেন্ডেলিফ ওই প্রথম, উনি ফার্স্ট কি করেছিলেন, ডোবরিনারের ত্রয়ী সূত্র, অষ্টক সূত্রের পরে একদম ঠিকঠাক সিস্টেমেটিক ভাবে পর্যায় সারণী সাজানো, কিন্তু মানে সাজানোর যে তত্ত্ব উনিই দিয়েছিলেন, যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। উনার থেকে কিন্তু প্রথম একটা সিস্টেমেটিক একটা পর্যায় সারণীর যে তালিকা, মানে মৌলগুলোর যে সিস্টেমেটিক যে তালিকা কিন্তু প্রথম উনার থেকে এসেছিল, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন যদি আসে, তার যদি মানে অর থাকে, অর গুলো করার চেষ্টা করবে। এগুলোতে এই অবদান লেখো মানে অনেক লেন্দি কোশ্চেন, ঠিক আছে? এবার স্যার কোনটা চাইছেন, তুমি কোনটা লিখছো, এই ধরনের কোশ্চেনগুলোকে স্কিপ করার চেষ্টা করে, যদিও অথবা থাকে, যদি বাধ্য হও তাহলে লিখবে, কিন্তু না হলে স্কিপ করার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট চ্যাপ্টার যাচ্ছি। হয়ে গেছে। কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়? পারমাণবিক ব্যাসার্ধ জানো তোমরা, যে নিউক্লিয়াস থেকে শুরু করে বহিস্থ কক্ষের ইলেকট্রন মেঘের যে দূরত্ব, পরমাণু নিউক্লিয়াস থেকে শুরু করে বহিস্থ কক্ষে ইলেকট্রন মেঘের দূরত্বকে বলা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ।
দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ 14 এর প্রথম তিনটি মৌলিক পদার্থ কার্বন, সিলিকন, জার্মেনিয়ামকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচে তো ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে? সবচেয়ে কম হচ্ছে কার্বন, তারপর সিলিকন, তারপরে জার্মেনিয়ামের হচ্ছে সবচেয়ে বেশি, তাই না? এগুলো। আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। হাইড্রোজেনের অবস্থান, এই সব একই টাইপের কোশ্চেন, সিমিলার টাইপের কোশ্চেন। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? এই সব সিমিলার টাইপের কোশ্চেন। হাইড্রোজেনের স্থান বিতর্কিত কেন পর্যায় সারণীতে? সব একই টাইপের কোশ্চেন। শুধু তুমি দুটো জিনিস খেয়াল রাখবে, এই দুটো জিনিস লিখতে ভুলবে না, যে গ্রুপ 1 এর সঙ্গেও সাদৃশ্য রয়েছে হাইড্রোজেনের, আর গ্রুপ 17 এর সঙ্গেও সাদৃশ্য রয়েছে, বা গ্রুপ 7 এর সঙ্গে সাদৃশ্য রয়েছে। তুমি দুজনে দেখিয়ে দেবে যে সাদৃশ্যগুলো কি কি রয়েছে। গ্রুপ 1 এর এলিমেন্টগুলো যেরকম, গ্রুপ 1 এ হাইড্রোজেন যদি থাকে, গ্রুপ 1 এর মতো সে ক্যাটায়ন ফর্মেশন করে, H+ আয়ন উৎপন্ন করে। গ্রুপ 1 এর এলিমেন্টগুলোর মধ্যে সে কি হতে পারে? হ্যালোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, হ্যাঁ, ইলেকট্রন ছাড়তে পারে। তো এই যে প্রপার্টিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে ইনক্লুড করতে হবে। আর গ্রুপ 17 এর সঙ্গে আবার তার গ্রুপ 17 এর এলিমেন্টগুলো যেরকম দুটো পরমাণু মিলে মৌলের অণু তৈরি করে, সেরকম হাইড্রোজেনও ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিনের মতো Cl2Br2 I2 মতো এও কিন্তু H2 তৈরি করতে পারে। তাদের যেরকম হ্যালাইড তৈরি, মানে তাদের ক্ষেত্রে কি হয়? হাইড্রোজেনের ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে, সোডিয়ামও ধাতুর সঙ্গে যুক্ত হতে পারে, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড তৈরি করে। আর হ্যালোজেন গুলো হাইড্রাইটের সঙ্গে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে, তাই না? তো এইরকম সাদৃশ্য, আর মানে 1 নম্বর গ্রুপের সঙ্গে সাদৃশ্য, 17 নম্বর গ্রুপের সঙ্গে সাদৃশ্যগুলো দেখিয়ে দেবে। তো বইতে রয়েছে এগুলো, আর ডিসকাস করছি না, ঠিক আছে? দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে কতগুলো মৌল রয়েছে? 8টি মৌল রয়েছে। এই পর্যায়ের শেষ মৌলটির নাম কি? মৌলটি কোন গ্রুপে অবস্থিত? জানো তোমরা এগুলো সব। দ্বিতীয় পর্যায়ের শেষ মৌল কে রয়েছে? হিলিয়াম, নিয়ন রয়েছে। এবং কোন গ্রুপে অবস্থিত? 8 নম্বর গ্রুপে অবস্থিত, 18 নম্বর গ্রুপে অবস্থিত আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে। আর মেন্ডেলিফের সংশোধিত রূপে শূন্যতে রয়েছে। তো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18 নম্বর শ্রেণীতে রয়েছে, ঠিক আছে? আর একটা কোশ্চেন, কোন মৌলের পরমাণু 17টি ইলেকট্রন 18টি নিউট্রন রয়েছে? কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিফের পর্যায় সারণী অবস্থা নির্ণয় করা যায়? কোন সংখ্যা দ্বারা বলো তো? কোন সংখ্যা দ্বারা, 17 না 18 দ্বারা ওই কণাটির হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থা নির্ণয় করা যায়? বলো বলো, এইটা সবাই অ্যান্সার দাও তো। আর একটা কোশ্চেন দিলে অর্গানিকে শিফট করে যাব। বলো, কোন মৌলের পরমাণু 17টি ইলেকট্রন রয়েছে, 18টি নিউট্রন রয়েছে? কোন সংখ্যাটির দ্বারা মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায় না বলেছে? আচ্ছা, যায় বলেছিলাম, যায় না। বলো কোনটা দ্বারা যাবে না? বলো, যাবে না। কোনটা দ্বারা যাবে না? নিউট্রন দ্বারা অবস্থান নির্ণয় করা যায় না, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কি? অ্যান্সার হচ্ছে 18, তাই না? এটা দ্বারা নির্ণয় করা যায় না। এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা দিয়ে আমরা কখনো পর্যায় সারণীতে আমরা অবস্থা নির্ণয় করতে পারি না। কি সংখ্যা দ্বারা? তার প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা দ্বারা আমরা, ইলেকট্রন সংখ্যা যা হয় প্রোটন সংখ্যা তাই হয়, তাহলে প্রোটন সংখ্যা দ্বারা আমরা নির্ণয় করতে পারি, বা ইলেকট্রন সংখ্যা দ্বারা। আচ্ছা, মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণী কোন পর্যায়ে কোন শ্রেণীতে জানো? 17 নম্বর গ্রুপের এলিমেন্ট কে? ক্লোরিন, তো 17 নম্বর গ্রুপে রয়েছে। আর কোন পর্যায়ে কোন গ্রুপের অবস্থিত? কোন পর্যায়ে? 3 নম্বর পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে ক্লোরিন, তৃতীয় পর্যায়ে। আর শ্রেণী কোনটা? গ্রুপ হচ্ছে 17 থাকে, এটা, ঠিক আছে? আজকের মহাপর্বের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে মহাপর্বের লাস্ট কোশ্চেন বলতে পর্যায় সারণীর লাস্ট কোশ্চেন। এরপরে আমরা কিসে শিফট করব? অর্গানিকে, তাই তো? অর্গানিকে যাব তো। অর্গানিক কি করব বলো? অর্গানিক না তড়িৎ সমযোজী যৌগ, না পরমাণু নিউক্লিয়াস, না রাসায়নিক গণনা? এগুলোর মধ্যে কোনটা? বলে ফেলো তাড়াতাড়ি করে। নাকি 5 মিনিটের রেস্ট, 5 মিনিটের ব্রেক? বড় ব্রেক এখন না, বড় ব্রেক পরে হবে। ছোট্ট ব্রেক যদি চাও, না হলে কন্টিনিউ চলতে থাকুক। আস্তে আস্তে গল্প করছি, পড়ছি তো, কি আছে? একটি মৌলের পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি ইলেকট্রন আছে। ভালো কথা, ভালো 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 ভালো। মৌলটির যোজ্যতা কত? মৌলটির যোজ্যতা কত জিজ্ঞাসা, মানে ইলেকট্রন বিন্যাস কি গো? 2, 8 আর হচ্ছে 7। তাহলে মৌলটির যোজ্যতা কত? এবার যোজ্যতা যদি হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা বলো, তাহলে এর হচ্ছে যোজ্যতা সবসময় 8-এর থেকে বিয়োগ করতে হয়। মানে 4 অবধি তার বহিস্থ কক্ষের ইলেকট্রন হচ্ছে তার যোজ্যতা, 4-এর পর থেকে কিন্তু 8 মাইনাস তার বহিস্থ কক্ষের ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা কিন্তু 1 হবে, ঠিক আছে? মানে ক্লোরিনের ক্ষেত্রে, তো এটা তো ক্লোরিনের ক্ষেত্রে বুঝে গেছো।
আর এমনি তুমি ক্লাস 11-এও পড়বে যে বহিস্থ কক্ষে, মন দিয়ে শুনবে, বহিস্থ কক্ষে যদি 4টাই ইলেকট্রন থাকে তাহলে সেটাই হচ্ছে তার যোজ্যতা। কিন্তু তারপর থেকে যদি 5 থেকে 5, 6, 7 তাদের ক্ষেত্রে কিন্তু 8 মাইনাস তার বহিস্থ কক্ষের ইলেকট্রনটাকে বিয়োগ করতে হবে, দিলে তার যোজ্যতা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যোজ্যতা হলো, যোজ্যতা হচ্ছে এটা, এটা হচ্ছে তার যোজ্যতা, এটা হচ্ছে তার যোজ্যতা, যোজ্যতা 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 ইকুয়ালস টু 1। ঠিক আছে, মৌলটির ভর সংখ্যা 37 হলে নিউট্রন সংখ্যা কত? ভর সংখ্যা 37 হলে তার নিউট্রন সংখ্যা, দেখো তার নিউট্রন সংখ্যা জিজ্ঞাসা করেছে, তাহলে যে কোনো এলিমেন্ট, এটা যে কোনো এলিমেন্ট না, তুমি বুঝতে পারছো ক্লোরিন এটা, তাহলে তার ভর সংখ্যা কত বলেছে? 37 বলে দিয়েছে। অ্যাটমিক নাম্বার কত? 17। তো এগুলোকে যোগ করে দিলে তার অ্যাটমিক নাম্বার চলে আসবে। অ্যাটমিক নাম্বার কত হবে? অ্যাটমিক নাম্বার হচ্ছে 2 + 8 + 7 মানে 17 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। তাহলে এই নিউট্রন সংখ্যা আসে কোত্থেকে? নিউট্রন সংখ্যা এই দুজনকে বিয়োগ করলে আসে, তাহলে নিউট্রন সংখ্যা আসে 37 মাইনাস হচ্ছে 17, তাহলে 17 দুগুণে 34, 35, 36, 37, 3, 17 3 20, তাহলে 20 হচ্ছে তার নিউট্রন সংখ্যা। আর মৌলটি পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? কোটি কোটি বার করেছো, 17 নম্বর গ্রুপে রয়েছে, ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপে থাকে, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17। তাহলে এর সঙ্গে শেষ হয়ে গেল আমাদের পর্যায় সারণী। যত রকমের কোশ্চেন ছিল, এর বাইরে আর কি ধরনের কোশ্চেন আসবে, সমস্ত ধরনের কোশ্চেন করে দিলাম। আশা করছি এই যে ক্লাসটা করালাম, এই ক্লাস থেকেই তোমাদের সমস্ত কোশ্চেনগুলো আসবে, হুবহু না আসুক সিমিলার কনসেপ্টে কোশ্চেন চলে আসবে। আমার তো মনে হয় না যে এর বাইরে আর কি ধরনের কোশ্চেন হবে, মানে কনসেপ্ট একই রকম থাকবে কিন্তু এদিক ওদিক ঘোরাবে, কনসেপ্ট সিমিলার থাকবে। ঠিক আছে, তো ভালো করে ক্লাসটা সুন্দর করে, যারা দেখলে না পরে তোমরা, বা যারা দেখবে না বা ভালো করে দেখোনি তাদেরকে বলবো পরে রেকর্ডেড ফর্মে তো ক্লাসটা থাকবে, স্পিডে একবার করে দেখে নেবে, 2x স্পিডে একবার করে দেখে নেবে, সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু অনেকের প্রবলেম ছিল, বলছিলে যে পর্যায় সারণীর সাথে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ওই জন্য ধরে ধরে আমি করালাম, না হলে এত ধরে ধরে করাতাম না, আমি তাড়াতাড়ি করে অ্যান্সার করে দিতাম। তো অনেকে বলছিলে যে পর্যায় সারণী তোমাদের অসুবিধা হচ্ছিল, বুঝতে পারছিলে না, আমি এই জন্য কনসেপ্টের সঙ্গে সঙ্গে কোশ্চেনটা করে দিলাম যাতে পুরো জিনিসটা একবার রিভাইজ হয়ে যায়। ঠিক আছে, এরপরে কি করা হবে বলো? এরপরে কি হবে বলো? আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে মৌলটির মেন্ডেলিফের পর্যায় সারণীতে বলেছিল, দেখো এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে। বলেছিল মেন্ডেলিফের পর্যায় সারণী, আমি যেটা করেছি গ্রুপ 17, এটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে, এখানে কিন্তু গ্রুপ 7-এ হবে। মেন্ডেলিফের বলেছে কিন্তু, এটা খেয়াল করবে, মেন্ডেলিফের একজন এখানে বলেছিলে, দেখলাম, ভেরি গুড, কনসিয়াসনেস খুব ভালো তোমার, ওইটা আমরা খেয়াল করিনি। এই পিডিএফ গুলো তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, চিন্তা করার দরকার নেই, তোমরা পেয়ে যাবে।